আসসালামু আলাইকুম। কি অবস্থা বিজ্ঞান বিভাগের ভর্তি যোদ্ধারা এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে জাস্ট এই কয়েকদিন পরেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও এবং ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা একটুখানি দ্রুত ভাইয়াকে জানাও। আমরা ইতিমধ্যে তোমরা জানো এই বিষয়টা অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো যে আজকে কিন্তু আমরা টেস্ট পেপার সমাধান এই কোর্সের ঠিক লাস্ট অর্থাৎ সর্বশেষ ফ্রি ক্লাসটি করতে যাচ্ছি এবং তোমরা অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এই বিষয়টাও জেনে গেছো আজকে কিন্তু আমরা গুণগত রসায়ন অধ্যায়ের ঠিক পর্ব 1 নাম্বারের ক্লাসটি করব এবং এই ক্লাসে আমি যে সকল পার্ট তোমাদের কমপ্লিট করে দিব একটুখানি শুরুতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা একবারে ইনিশিয়াল পার্ট থেকে শুরু করে একবারে আমাদের বর্ণালীমিতি যে আছে এই বর্ণালীমিতির পার্ট পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলবো। সো সবাই একটু দ্রুত এই ক্লাসটায় যুক্ত হয়ে যাও এবং ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্টলি তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু ভাইকে জানাও। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে শুরু করে দেব এবং তোমাদের টেস্ট পরীক্ষার পরে অর্থাৎ তোমাদের যেহেতু ইতিমধ্যে আমরা এস্টিমেট বা ধরে নেওয়া হচ্ছে যে 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ 7ই জুন থেকে। সো তোমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত এবং তোমরা কীভাবে এইখানের মধ্যে সিকিউ এবং এমসিকিউতে সবচেয়ে বেশি পরিমাণে ইফেক্টিভ ওয়েতে মার্ক উঠাতে পারো তার সকল বিষয় আমি তোমাদেরকে জানাই দেবো আজকের এই ক্লাসে এবং কোন কোন ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করে আমি আমার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে 90+ অর্থাৎ 95% মার্ক ক্যারি করছিলাম এবং কোন কোন শর্টকাট ট্যাকটিক্স এবং সিকিউতে কী কী ফলো করছিলাম এবং এমসিকিউতে কী শর্টকাটে আমি সবচেয়ে বেশি পরিমাণ মার্ক উঠাতে পেরেছিলাম তার সকল বিষয় আমি কি করব আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই দেবো। তাই সবাই একটু দ্রুত ক্লাসটায় যুক্ত হয়ে যাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আসলে ওভারঅল ঠিকঠাক আছে কিনা। যদি এভরিথিং ঠিকঠাক থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব। একটু দ্রুত ভাইকে জানাও যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু দ্রুত ভাইকে জানান যে আসলে এভরিথিং ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আমরা খুব দ্রুতই আমাদের আলোচনাটি আজকে শুরু করে দেব। ওকে, এই তো অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমাকে একটুখানি জানাও যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। ওকে ওকে, চলেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। এখন দেখো এই টেস্ট পরীক্ষার পরে আসলে তোমাদের কি করা উচিত, যেহেতু তোমার হাতে অলমোস্ট আজকে থেকে ভাই 60 ডেজ পর তোমার পরীক্ষা। সো এই পরীক্ষার আগে তোমাকে প্ল্যানিংটা কি করতে হবে, অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম প্ল্যানিংটা সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করবে আসলে তুমি কি করতে যাচ্ছ বা কি হবে তোমার লাইফে। সো এইখানের মধ্যে সর্বপ্রথম তোমাকে প্ল্যানিং করতে হবে আসলে আমার সাবজেক্ট কয়টা, সেখানে আমাকে সাবজেক্ট অনুযায়ী কী করতে হবে ডেগুলো আমাদের সেপারেট করতে হবে। অ্যান্ড দেন যে কাজটা করতে হবে আমার A to Z অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য আমার যে সকল টপিক গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন চলে আসছিল সো সেগুলোকে এবং ওইটা টু দ্য পয়েন্ট অর্থাৎ জেস্ট পয়েন্টগুলো তোমাকে মার্ক করতে হবে। করার মাধ্যমে ভাই তোমাকে এখান থেকে টেস্ট পার্ট সলভ করতে হবে এবং ডিরেক্টলি বোর্ড পরীক্ষায় আরও কীভাবে কোশ্চেনগুলো আসতে পারে এবং নতুন কোন কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে এরকম এস্টিমেট করে এবং তোমাকে ফার্স্ট অফ অল যে বিষয়টা একটু বলে দেই আমি, সেটা ভাই তোমাকে মাস্ট বি যে কাজটা করতে হবে টেস্ট পেপারের ক্ষেত্রে সেটা সরকার বোর্ড কোশ্চেন তো মাস্ট বি সলভ করতে হবে, সাথে সরকারি যে কলেজগুলো আছে এই কলেজগুলোর কোশ্চেন একটুখানি ভাইয়া চোখ বুলাই নিতে হবে, কারণ এখান থেকেই তোমার কোশ্চেন আসার চান্স বা ওই টপিক বা ওই প্যাটার্নে তোমার কোশ্চেনগুলো চলে আসতে পারে। সো এইগুলো মাস্ট বি তোমাকে ভাই ফলো করতে হবে। সো তাহলে আমরা দেখতে পারবো যে আসলে খুব সহজেই আমরা সব কিছু আমাদের কমপ্লিট করতে পারছি। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন এবং সবাই দ্রুত ক্লাসটায় যুক্ত হয়ে যান। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন এবং ক্লাসটায় দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। এই তো অনেকেই যুক্ত হয়ে গেছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই কেমন আছো, সবাই কেমন আছো এবং সবার পড়াশোনা কি চলছে? যে ভাইয়া দেখো এই মোমেন্টে যে বিষয়টা হয়ে থাকে অনেকের হতাশা দুশ্চিন্তা কাজ করে যে আর কয়েকদিন পর পরীক্ষা। ভাই এইগুলো দুশ্চিন্তা করতে করতে ভাই সময়টাকে খেয়ে ফেলিও না, তোমার সময়টাকে ওয়েস্ট করিও না তুমি। ভাই তোমাকে প্রপার প্ল্যানিং করে সামনের দিকে আগাতে হবে। এই প্ল্যানিং অনুযায়ী তোমার লাইফের আলটিমেট গোলে তুমি যাইতে পারবা কিনা সেটা ডিসিশন মেক করে দিয়ে যাবে এই এইচএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সো এই পরীক্ষাটাকে একটুখানি সিরিয়াসলি নাও। জাস্ট ভাইয়া তুমি এই লাস্ট কয়েকটা দিন অর্থাৎ 2 মাস একটু কষ্ট করো, ইনশাল্লাহ তুমি তোমার সফলতার দ্বারে পৌঁছাবে ইনশাআল্লাহ, সবার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। ওকে, চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। দেখো আমি এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টা রেখেছি সেটা ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে
সেটা হচ্ছে আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। আজকে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গুণগত রসায়নের পার্টটা দেখব। এখন এই গুণগত রসায়নের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব বা যে টপিকটা থেকে এমসিকিউ গুলো দেখব, তারপরে হচ্ছে শেষের দিকে আমি ক্লাসটাকে দুইটা স্লটে পার্ট করছি, একটা হচ্ছে সিকিউ পার্ট, একটা হচ্ছে এমসিকিউ পার্ট। অর্থাৎ এমসিকিউ পার্টটা শেষ হওয়ার পর সিকিউ পার্ট অর্থাৎ বর্ণালীমিতি পর্যন্ত আমাদের সিকিউ কিভাবে আসতে পারে এবং সিকিউ এর কোশ্চেনগুলো কিরকম হবে এবং কোন কোন টপিক থেকে হবে এবং কিভাবে তোমার পড়া উচিত সেই সব বিষয়ে আমি কথা বলবো ঠিক লাস্টের পোর্শনের দিকে। অর্থাৎ এখানকার এমসিকিউ পার্টটা শেষ করার পর সিকিউ পার্টটা আমি তোমাদেরকে দেখাই দেবো। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও এবং খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে তোমার। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। ওকে, চলেন চলেন আমরা দেখি আমাদের ক্লাস কি পরীক্ষার আগে শেষ হয়? হ্যাঁ অবভিয়াসলি, কেন নয় কেন নয়, অবশ্যই পরীক্ষার অন্ততপক্ষে এক সপ্তাহ আগেই হচ্ছে ভাই সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপর তুমি নিজে ধুমাইছে রিভিশন দিতে পারবা। এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন পরমাণুর মূল কণিকা এবং আইসোটোপ এই দুটো পার্ট থেকে সবচেয়ে বেশি মানে এমসিকিউ দেখা যায়। তোমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা ম্যাক্সিমাম বোর্ডে হচ্ছে এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন চলে আসছে। আর আমি এখানে বেসিক্যালি টাইপ ওয়াইজ হচ্ছে তোমাদেরকে পড়াই দিব এবং টাইপ ওয়াইজে ভাই দেখতে পারবা তোমার সবকিছু সুন্দর মতো ক্লিয়ারলি কমপ্লিট হয়ে গেছে একটা করে কোশ্চেনের মাধ্যমেই। দেখো বলছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, অর্থাৎ এইখানের মধ্যে তোমাকে ফার্স্ট অফ অল যে বিষয়টা মার্ক করতে হবে সেটা হচ্ছে কণিকার কথা আমাকে বলেছে। আমরা জানি পরমাণুর কণিকা আমরা বেসিক্যালি বলে থাকি তিন ধরনের হয়ে থাকে। কণিকা কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের হয়ে থাকে। এই কণিকাগুলো তিন ধরনের কি কি হয়ে থাকে? একটাকে বলে থাকি আমরা স্থায়ী কণিকা, একটাকে কি বলে থাকি? স্থায়ী কণিকা। এখন এই স্থায়ী কণিকাটা কি কি হয়ে থাকে ভাইয়া? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে -1 দ্বারা প্রকাশ করা হয় থাকে, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় থাকে 1 অথবা আমরা এখান থেকে বলে থাকি নিউট্রন N01 এরকম নিউট্রন হয়ে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে স্থায়ী কণিকা, অর্থাৎ যারা সবার মাঝে বিদ্যমান থাকবে এবং এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে কারণ এটা হচ্ছে স্থায়ী কণিকা। তারপর দুই নাম্বার যে কণিকাটা থাকে সেটা হচ্ছে অস্থায়ী কণিকা। কি বলা হয় থাকে? অস্থায়ী কণিকা, যেটার ডিউরেশন কি হয়ে থাকে? কম হয়ে থাকে। অর্থাৎ যেটা ডিউরেশন কম হয়ে থাকবে সেটাকে আমরা বলবো কি? অস্থায়ী, সবার মাঝে বিদ্যমান থাকবে না এরকম জিনিসপত্রকে আমরা বলে থাকি অস্থায়ী কণিকা। তার এই অস্থায়ী কণিকাগুলো কারা কারা হবে ভাইয়া? অস্থায়ী কণিকা হচ্ছে আমি একটা জাস্ট সুন্দর ট্যাকট্রিক্সের মাধ্যমে হচ্ছে তোমাদেরকে মাথা রাখতে পারি, সেটা হচ্ছে নিউয়ানটির পাজি মেয়ে অর্থাৎ দুষ্টু মেয়ে, পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, গার্ডেনে বসে মন পেল, এটা দিয়ে আমি মাথায় রাখতে পারি। তাহলে এখান থেকে দেখো ভাইয়া কি কি আমি মাথা রাখবো? নিউ থেকে মাথা রাখবো নিউট্রিনো, আন্টির থেকে মাথা রাখবো অ্যান্টি নিউট্রিনো, পা থেকে মাথা রাখবো পজিট্রন, মে থেকে মাথা রাখবো মেসন, গা থেকে মাথা রাখবো গ্রাভিটন, ব থেকে মাথা রাখবো বোসন, ম থেকে মাথা রাখবো মিউন, আর প থেকে মাথা রাখবো পাইয়ন। এইখানের মধ্যে আমরা দেখে থাকি 200 এর অধিক কি হয় থেকে আমাদের কণিকা দেখা যায়। এই 200 এর অধিক হচ্ছে কণিকা বেসিক্যালি দেখা যায় এবং এদের ক্ষেত্রে আমরা হচ্ছে স্থায়ী কণিকা আর অস্থায়ী কণিকা পাইছি। যেটা হচ্ছে অস্থায়ী সবার মাঝে কি থাকবে না, জাস্ট ডিউরেশনটা কম হবে। আর একটা কণিকা আছে যেটাকে আমরা 3 নম্বর কণিকা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা বলা হয় থাকে। এই কম্পোজিট কণিকা যে রয়েছে কম্পোজিট কণিকা দুইটা হয়ে থাকে। আমরা ডি আর আলফা দিয়ে মাথায় রাখতে পারি, ও যে প্রিয় আলফা। ডি আর আলফাটা কি হচ্ছে? ডি আর আলফা থেকে আমি মাথা রাখবো ডিউটেরন, অর্থাৎ আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় থাকে? পোট্রিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম হয়ে থাকে। সো ডিউটেরন হচ্ছে সেইটা। আর আলফা থেকে হচ্ছে আলফা কণা অর্থাৎ দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে বলা হয় কি ভাইয়া? আলফা। সো এই আলফা কণিকা এখান থেকে কণাগুলো আমরা সুন্দর মতো দেখে ফেললাম। সো এই কণার পোষণ থেকে আমরা বেসিক্যালি বলতে পারবো যে আসলে কোনটার স্থায়িত্ব কম আর কোনটার অস্থায়িত্ব হবে। অর্থাৎ স্থায়িত্ব যেহেতু বলেছে তোমাকে সবচেয়ে কম, তাহলে আমরা এখান থেকে দেখতেছি কোন কোন কণিকা আছে। অর্থাৎ কণিকা থেকে তোমার যে সকল পাঠই আসুক না কেন তুমি খুব সহজে এখন ক্র্যাক করতে পারবা। সো এভাবে যদি প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার করে তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ দেখতে পারবা যে আসলে ভাই সবকিছু তোমার কাছে সবকিছু ইজি এবং স্মুথলি তুমি হচ্ছে ক্লিন করে ফেলতে পারতেছো সবকিছু। সো এই কারণে হচ্ছে তোমাকে এভাবে কনসেপ্ট অনুযায়ী ধরে ধরে হচ্ছে ভাই তোমাকে আগাতে হবে। ওকে, 25-এর মেবি সব ক্লাস শেষ। হ্যাঁ 25-এর সব ক্লাস শেষ। ওকে,
সো দেখো এখান থেকে স্থায়ী কণিকা যে রয়েছে, আমরা এখান থেকে স্থায়ী কণিকা যে রয়েছে, স্থায়ী কণিকার পার্ট আমরা হচ্ছে এখান থেকে দেখে ফেললাম। সো এখান থেকে আমরা দেখতেছি আমাদের সবচেয়ে স্থায়িত্ব কোনটা হবে, এই যে এটা হচ্ছে স্থায়ী কণিকা, ইলেকট্রন হচ্ছে স্থায়ী, সো এটা হচ্ছে স্থায়ী, আর প্রোটন হচ্ছে কি ভাই আমাদের স্থায়ী কণিকা। সো এটার স্থায়িত্ব কি হবে, সবচেয়ে বেশি হবে। এখান থেকে নিউট্রন যেটা হচ্ছে স্থায়ী, যার কারণে এটার স্থায়িত্ব কি হবে, সবচেয়ে বেশি হবে। আর মেসন হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা, যেটার স্থায়িত্ব কি হবে, সবচেয়ে কম হবে। যার কারণে আমাদের এই কোশ্চেনের আনসার কি হয়ে যাবে ভাইয়া, মেসন হবে, মেসন হবে। সো একটু ভাইকা বলো তো যে ভাইয়া এটা সবাই বুঝতে পারছেন কিনা, এইটা সবাই বা এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা, একটু আমাকে বলেন। একটু সবাই দ্রুত ভাইকে বলেন যে এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা, এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা, এইটা কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার কিনা। একটু দ্রুত ভাইয়াকে জানাও যে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কিনা এবং সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে আসলে এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় ওভারঅল কোনো ডাউট আছে কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে ওকে, চলেন চলেন তাহলে আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে মুভ করব। ওকে ওকে, এখানে সুন্দর মতো ভাই বলা আছে কণিকার স্থায়িত্ব, অর্থাৎ কোনটা সবচেয়ে বেশিক্ষণ থাকবে আর কোনটা সবচেয়ে কমক্ষণ অবস্থান করবে। সো সেইটা হচ্ছে এখানকার বিষয় ছিল। ওকে চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করব। অর্থাৎ নেক্সট কোশ্চেনে মুভ করার আগে একটুখানি তোমাদেরকে একটা বিষয় অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আমাদের কিন্তু টেস্ট রিভিশন, ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার, অর্থাৎ টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন আমাদের কোর্স আছে। সো এই কোর্সে আমাদের বেসিক্যালি আমাদের ক্লাস ইতিমধ্যে হচ্ছে ওয়ান স্টেপে শুরু হয়ে গেছিল, সেটা হচ্ছে 12ই মার্চ থেকে, যেখানে আমাদের আর্কাইভ ক্লাসগুলো দেওয়া আছে। অ্যান্ড দেন হচ্ছে স্টেপ 2, অর্থাৎ যেটা হচ্ছে লাইভ ক্লাস হবে আমাদের, সেটা 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে 15টি করে লাইভ ক্লাস থাকবে এবং খুবই কম্প্যাক্ট ক্লাস। এই কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে তোমাদের একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট হবে এবং বোর্ড পরীক্ষায় তুমি কীভাবে টপ মার্ক অ্যাচিভ করতে পারবে তার সকল বিষয় আমাদের হচ্ছে এই ক্লাসগুলোর মাধ্যমে দেখানো হবে। সো তোমরা যারা এখনো যুক্ত হও আমাদের এই কোর্সে, খুব দ্রুত যুক্ত হতে পারো। এবং এই কোর্সে আমাদের হচ্ছে জাস্ট কোর্স ফি হচ্ছে 1999 টাকা। তাই সবাই এখনো যারা 26 বছরের শিক্ষার্থীরা খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাই লাস্ট মোমেন্টে কীভাবে ভাই আমি পড়াশোনা করব, কীভাবে আমার হচ্ছে ইফেক্টিভ ওয়েতে হচ্ছে আমি আমার এইচএসসিতে A+ নিশ্চিত করব, তার তোমার একবারে ওভারঅল গাইডলাইন থেকে শুরু করে তুমি এখানকার একবারে কম্প্যাক্ট একটা হচ্ছে পার্ট পেয়ে যাবা আমাদের এই কোর্সের মাধ্যমে। সো যারা এখনো যুক্ত হও নাই খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। এবং যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, এই কোর্সের সাথে যদি তোমরা প্রি অ্যাডমিশন কোর্স তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে বেসিক্যালি কম্বো আকারে এবং যেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো এবং বাংলা ইংলিশের হচ্ছে তুমি আরও এখানে যে বিষয়গুলো পাবা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্রত্যেকটা বিষয়ের হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবা। এবং এইখানের মধ্যে কম্বো প্যাকেজ হিসাবে হচ্ছে 4999 টাকা হচ্ছে তোমরা ভর্তি হতে পারবা। এখন এখান থেকে হচ্ছে লেকচার শিটও তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সাথে এই কোর্সের সাথে হচ্ছে আবার তোমরা এডমিশনের পার্টও হচ্ছে ফ্রি পেয়ে যাবা। সো নিজেকে আগায় রাখতে গেলে অবশ্যই তোমাকে একটু অন্যদের থেকে হচ্ছে আগায় থাকতে হবে। সো তোমরা যারা এখনও এই কোর্সে এনরোল করো নাই, দ্রুত এনরোল করতে পারো। ওকে চলেন নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলেছে একটুখানি লক্ষ্য করেন, সেটা হচ্ছে প্রোটনের প্রকৃত ভর কত। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে আছে এদের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে আছে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে আসলে এখান থেকে আমাদের এইটার প্রকৃত ভর কত, সেই বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সো একটু সবাই বলেন দেখি যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার কি হবে। অর্থাৎ আমরা জানি স্থায়ী কণিকা ও অস্থায়ী কণিকা যে আছে এদের মধ্যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ক্ষেত্রে কোনটার ভর কত হয়ে থাকে এবং সেটা একটুখানি সবাই আমাকে একটু জানান যে ভাইয়া এখানে ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত, নিউট্রনের ভর কত এবং হচ্ছে প্রোটনের ভর কত। সো একটু সবাই ভাইয়ারা বলেন দেখি যে আসলে কোনটার ভর কত হবে। দেখো আমি একটুখানি যদি তোমাদেরকে বলি যে স্থায়ী কণিকা যে রয়েছে এদের ভরের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে ইলেকট্রন যে আছে, ইলেকট্রনের ভর আমরা জানি ইলেকট্রনের ভর কি হয়ে থাকে, ইলেকট্রনের ভর হয় থেকে 9.1 ইন্টু হচ্ছে 10⁻31 এত কি হয়ে থাকে, কেজি হয়ে থাকে। এবং আমরা জানি নিউট্রন যে রয়েছে, নিউট্রনের ভর কত হয়ে থাকে, নিউট্রনের ভর হয়ে থাকে আমাদের 1.675 ইন্টু 10⁻24 এত গ্রাম হয়ে থাকে। এবং আবার আমরা এখান থেকে বলতে পারি প্রোটন যে রয়েছে, প্রোটনের ভরও আমাদের কী হয়ে থাকে, প্রোটনের ভর যেটা হয়তো 1.673 ইন্টু 10⁻কি হয়ে থাকে 24 এত গ্রাম হয়ে থাকে।
এখন এইখানের মধ্যে গ্রাম দেওয়া থাকতে পারে, আমি এখানে একবারে ডিরেক্ট আছে কেজিতে নিয়েছি। সো এখানে যেহেতু তোমাদের ডিরেক্টলি হচ্ছে এখান থেকে দেওয়া আছে, সো প্রোটনের প্রকৃত ভর আমরা এখন এখান থেকে বলে দিতে পারবো যে আসলে কোনটা হবে আমাদের। একটু সবাই বলেন দেখি যে ভাইয়া এখানে ইলেকট্রনের প্রকৃত ভর আসলে আমাদের কোনটা হবে, একটু সবাই বলেন ভাইয়াকে যে আসলে ইলেকট্রনের প্রকৃত ভর কত হবে। এই তো জোস সবাই ইতিমধ্যে আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের গ নাম্বারটা হবে যে ভাইয়া ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে আমরা জানি 1.673 × 10^24 এত গ্রাম, অথবা এটা এইভাবে চলে আসতে পারে 1.673 × 10^27 এত কেজি আমরা বলতে পারি। আর এইটা হচ্ছে আমরা বলতে পারি 1.675 × হচ্ছে 10^27 এত কেজি কি হয় থেকে ভাইয়া নিউট্রনের ভর হয় থেকে, কি হয় থেকে নিউট্রনের ভর হয় থাকে। ওকে, সো 1.66 যে পার্টটা আছে, এই 1.66 আমরা বেসিক্যালি বলে থাকি 1 ডাল্টন যে আছে, 1 ডাল্টনের কনসেপ্ট থেকে আমরা এই বিষয়টা বলতে পারি। সো এখান থেকে আশা করি এই সকল বিষয় ইনশাআল্লাহ জানা থাকলে আর কোনো প্যারা হওয়ার কথা না। সো একটু সবাই ভাইকে জানাও যে এইটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই ক্লিয়ারলি এই পোর্শনটুকু বুঝতে পারলেন কিনা, একটু দ্রুত ভাইকে জানাতে হবে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। যদি ক্লিয়ারলি বুঝে থাকো জাস্ট ভাইকে ওয়াই লিখে জানালেই বুঝে যাবো যে আসলে তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। ওকে, একটু সবাই দ্রুত ভাইকে জানাও যে এটা সবাই বুঝতে পারলেন কিনা। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 3 নাম্বার কি বলেছে আমাদেরকে ভাইয়া, যে কোনটির আইসোটোনের উদাহরণ, অর্থাৎ আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার যে আছে এই কনসেপ্টগুলো তোমার যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজেই হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তুমি আনসার করতে পারবা। অর্থাৎ এখান থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আইসোটোপ যে আছে, এই আইসোটোপের কনসেপ্ট আমি দেখব। আইসোটোপ এই আইসোটোপ যে আছে এইখানে প থেকে মাথায় রাখবো যে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, এবং এইখানের মধ্যে আমরা দেখতে পারবো এই আইসোটোপটা 1300 এর মতো হয়ে থাকে। এবং এই যে আইসোটোপ যে রয়েছে এটা নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে সৃষ্টি হয়। নিউট্রন সংখ্যা যে রয়েছে, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আমাদের কি হয়ে থাকে, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে বেসিক্যালি আমাদের আইসোটোপের সৃষ্টি হয়ে থাকে। এখন এইখানের মধ্যে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আইসোটোপগুলো বেসিক্যালি আমাদের কি হয়ে থাকে, একই মৌলের হয়ে থাকে। এবং আইসোবার যে রয়েছে, আইসোবার এই আইসোবারটা কি হয় থাকে, এই যে বার থেকে মাথা রাখবা যখন ড্রিঙ্ক করা হয় থেকে, ড্রিঙ্ক করলে হচ্ছে বেসিক্যালি মাথাটা ভারী হয়ে যায়। সো এই কারণে আমরা বলবো এখান থেকে আইসোবার যে রয়েছে অর্থাৎ ভর সংখ্যা কি হবে, উপরের দিকে থাকে, ভর সংখ্যা কি হবে ভাইয়া, ভর সংখ্যা সমান হবে, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হলেও চলবে। সো আইসোবার হচ্ছে এইটা। আর আইসোটোন যে রয়েছে, আইসোটোন এই আইসো শব্দ যে রয়েছে, আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আইসো শব্দের অর্থ হচ্ছে একই। আর আইসোটোন যে রয়েছে, আইসোটোন হচ্ছে এই ন থেকে মাথা রাখবা যে নিউট্রন সংখ্যা কি হয় থেকে আমাদের ভাইয়া, নিউট্রন সংখ্যা যে রয়েছে, নিউট্রন সংখ্যা কি হবে, একই হবে, নিউট্রন সংখ্যা একই হবে। অর্থাৎ আমরা জানি একটা বিষয় সেটা হচ্ছে ভর সংখ্যা যে রয়েছে, ভর সংখ্যা ইকুয়াল কি লেখা যায়, ভর সংখ্যা ইকুয়াল লেখা যায় নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা প্লাস কি বলা হয় থাকে, প্রোটন সংখ্যা। এই দুটার যোগফল করলে আমরা কি পেয়ে যাই ভাইয়া, এই দুটার যোগফল করলে আমরা হচ্ছে ভর সংখ্যা পেয়ে যাই। সো এখানে নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে এরকম। আর এখান থেকে আইসোমার আছে একটা কনসেপ্ট, আইসোমার। এই আইসোমার যে রয়েছে এখান থেকে দেখবা যে এদের কি হয়ে থাকে ভাইয়া, যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যে রয়েছে, প্রোটন সংখ্যা যে রয়েছে, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা কি হয়ে থাকে, ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা একই, কিন্তু কি হবে ভাইয়া, এদের আণবিক গঠন যে রয়েছে, আণবিক গঠনটা আলাদা হয়ে থাকে, আণবিক গঠন যে রয়েছে, আণবিক গঠন আলাদা হয়ে থাকে। অর্থাৎ আণবিক গঠন হচ্ছে এখানে অভ্যন্তরীণ গঠন আমরা বেসিক্যালি দেখতে পারবো, অভ্যন্তরীণ গঠন যে রয়েছে, অভ্যন্তরীণ গঠন কি হয়ে থাকে ভাইয়া, ভিন্ন হয়ে থাকে, তখন আমরা সেটাকে বলে থাকি আইসোমার। সো এখান থেকে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই কনসেপ্টগুলো জানা থাকলে ইনশাআল্লাহ তোমার আর কোনো প্যারা হবে না। সো একটুখানি ভাইয়া এখন এইটা কোশ্চেনটার আনসার দেন দেখি সবাই, এই কোশ্চেনটার একটু আনসার দিয়ে দেন দেখি যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার কি হবে। এই তো অনেকেই ইতিমধ্যে আনসার দিয়ে দিয়েছো যে ভাই আমরা এখান থেকে দেখতেছি ভর সংখ্যা, এই যে ভর, এখানকার ভর এবং এখানকার ভর, অর্থাৎ এদের ভর সংখ্যা 40 40 40। সো এটা আমরা কি বলবো, আইসোবার, কি বলবো, আইসোবার বলবো।
এখন এখানে আমার চাইছে আইসোটোন অর্থাৎ নিউট্রন সংখ্যা সেম হতে হবে। কি হতে হবে? নিউট্রন সংখ্যা যে রয়েছে এই নিউট্রন সংখ্যা আমাদের সেম হতে হবে, তাহলে আমরা বলতে পারবো। এখন এখান থেকে দেখতেছি কি হচ্ছে যে ভাই এখান থেকে 16 36 16 36 হচ্ছে কত আমাদের ভাইয়া? 16 থেকে 36 গেলে কত হচ্ছে? 20। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখতেছি 16 36 20 19 39 সেটা হচ্ছে 20। অর্থাৎ এখানে নিউট্রন সংখ্যা যে রয়েছে নিউট্রন সংখ্যা সমান সমান দেখতেছি, যার কারণে এইটাই হবে আমাদের কি ভাইয়া? আইসোটোনের উদাহরণ। বাট পরের যে এইখানের মধ্যে দুইটা মিল দেখতেছি, বাট এটাও কিন্তু মিল নাই। বাট এখানে ক্যালসিয়াম 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 যে আছে এইখানের মধ্যেও দেখতেছি আমরা কি প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ এইটাকে আমরা কি বলবো? আইসোটোপ। কি বলবো? আইসোটোপ বলবো, কারণ প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন লক্ষ্য করেছে, এটা হচ্ছে আইসোটোপ। ওকে। আর আইসোমার যে রয়েছে, যেমন আমি ব্রোমিনকে বললাম, ব্রোমিন হচ্ছে 35 নম্বর মৌল, যদি আমি এটা বলি 82, আরও একটা ব্রোমিন নিলাম যেটা হচ্ছে 35 বললাম, সেটা হচ্ছে 82। অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি যে আসলে এরা একই একই হয় থেকে কিন্তু অভ্যন্তরীণ গঠন কি হয় থেকে, যে আমাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন হয় থেকে, তখন আমরা সেটাকে বলতে পারবো কি ভাইয়া? আইসোমার বলতে পারবো। সো একটু ভাইয়াকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও ওভারঅল কোনো ডাউট আছে কিনা? হিজিবিজি দেখা যাওয়ার কথা না তো, ভালো দেখায় না। আচ্ছা একটুখানি ওয়েট করেন, একটুখানি ওয়েট করেন, আমি হচ্ছে একটু চেক দিয়ে নিচ্ছি যে আসলে ঠিকঠাক দেখা যায় কিনা। হিজিবিজি দেখা যায়, হিজিবিজি দেখা যাওয়ার কথা না তো, একটুখানি ওয়েট করেন। হ্যালো, ওকে। সবাই একটু ভাইকে জানান যে আসলে সব কিছু পারফেক্টলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু বলেন ভাইকে যে আসলে ওভারঅল এখন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে আমরা খুব দ্রুতই আমাদের আবার আলোচনায় চলে যাব আমরা। এবং আমরা ইতিমধ্যে হচ্ছে 3টা ক্লাস হচ্ছে মানে কোশ্চেন আমরা হচ্ছে দেখে ফেলেছি। ওকে ওকে, আশা করি এখন হচ্ছে শোনা যাচ্ছে। ওকে, একটু সাউন্ডের প্রবলেম ছিল, সো এখন আশা করি শোনা যাচ্ছে। চলেন আমরা হচ্ছে আমাদের এই কোশ্চেনের হচ্ছে কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছিলাম যে আসলে কোনটি আইসোটোন হয় থেকে আমাদের। সো সেই বিষয়টা আমরা দেখে ফেলেছি এবং এখান থেকে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের ক্ষেত্রে কনসেপ্টগুলো আমাদের কীরকম হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা হচ্ছে সুন্দর মতো দেখে ফেলেছি। সো চলেন আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। অর্থাৎ 4 নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া কি বলছে, কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান। অর্থাৎ এখান থেকে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে আসলে ভাইয়া এখান থেকে আরও এক টাইপের কোশ্চেন চলে আসে, সেই কোশ্চেনটা হচ্ছে আইসো ইলেকট্রন। কি বলা হয় থেকে? আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। এখন আইসো ইলেকট্রন যে রয়েছে এই আইসো ইলেকট্রনটা আসলে কীরকম হয় থাকে? আইসো বলতে কি বোঝায় আমাদের? আইসো বলতে বোঝায় একই। আর ইলেকট্রন বলতে কি বোঝায় ভাইয়া? ইলেকট্রন সংখ্যা যদি একই হয়ে থাকে তখন সেটাকে বলা হয় আইসো ইলেকট্রন। এখন কথা হচ্ছে এইখান থেকে যে ভাইয়া আইসো ইলেকট্রন আসলে কোনটা হবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান বা আইসো ইলেকট্রনিকও বলা হয়। কি বলা থাকে? আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিকও বলা হয়। অর্থাৎ আমরা জানি যদি কোনো পরমাণুতে পজিটিভ চার্জ থাকে, কি থাকে? পজিটিভ চার্জ থাকে, তাহলে সেটা কি করে থাকে? তাহলে সেটা ইলেকট্রন কি করে থাকে? সেটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করেছে ততটা। আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা কি করবে ভাইয়া? ততটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করেছে। কি করে থাকে? গ্রহণ করে। অর্থাৎ এখান থেকে আমরা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে একটুখানি লক্ষ্য করেন যে সোডিয়াম প্লাস আয়ন যে রয়েছে, সোডিয়াম প্লাস আয়ন আমরা জানি এর ক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রন কতটা হয়ে থাকে? যে ভাই 11টা হয় থাকে, কিন্তু পজিটিভ চার্জ যার কারণে একটা ইলেকট্রন ত্যাগ করে, এখানে ইলেকট্রন আমাদের দাঁড়াচ্ছে কয়টা? 10টা। ঠিক ক্যালসিয়াম 2 প্লাস যে রয়েছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন জানি কয়টা? যে আমাদের পটাশিয়াম ক্যালসিয়াম এর ক্ষেত্রে ইলেকট্রন হওয়ার কথা ছিল আমাদের কয়টা? যে ভাইয়া 20টা, কিন্তু আমাদের হচ্ছে কয়টা? 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে ইলেকট্রন হচ্ছে 18টা। স্ক্যান্ডিয়াম 3 প্লাস যে রয়েছে, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে কি হয়, এটা 21 নম্বর মৌল হয় থেকে। সো এখানে ইলেকট্রন দাঁড়াচ্ছে কয়টা ভাই? 18টা, 3টে ইলেকট্রন ত্যাগ করেছে। ফ্লোরাইড আয়ন যে রয়েছে এর ক্ষেত্রে আমরা জানি কি হয় থেকে, যে ভাইয়া ইলেকট্রন হয় থেকে 9টা, কারণ প্রোটন সংখ্যা হচ্ছে 9, যেহেতু নেগেটিভ চার্জ যার কারণে আরও একটা ইলেকট্রন গ্রহণ করেছে, যার কারণে টোটালি হচ্ছে 10টা ইলেকট্রন। অর্থাৎ এদের মধ্যে ইলেকট্রনের মধ্যে আমরা সমান সমান লক্ষ্য করতে পারতেছি না, যার কারণে এই অপশনটা আমাদের হবে না।
পরবর্তী কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি পটাশিয়াম প্লাস, অর্থাৎ আমরা জানি পটাশিয়াম যে রয়েছে 19টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে হচ্ছে 18টা ইলেকট্রন। ক্লোরাইড মাইনাস যে রয়েছে, ক্লোরাইড মাইনাসের কারণে ক্লোরিন যে হচ্ছে 17টা ইলেকট্রন থাকে, প্রোটন হচ্ছে 17টা। সো এখান থেকে একটা ইলেকট্রন আরও সে গ্রহণ করেছে কারণ নেগেটিভ চার্জ, যার কারণে হচ্ছে এখানে টোটালি ইলেকট্রন হচ্ছে কয়টা হবে, 17 আর 18টা। ম্যাগনেসিয়াম 2 প্লাস যে রয়েছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হয় থেকে 12টা, কারণ হচ্ছে কি তার প্রোটন সংখ্যা হচ্ছে 12। সো এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে, এখানে হচ্ছে 10টা। সো এখানে এই আনসারটাও আমরা নিতে পারতেছি না। ঠিক সিমিলার ওয়েতে যদি আমরা এখানে আসি, এটার ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি ইলেকট্রন হচ্ছে 10টা থাকে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও আমরা দেখেছি ইতিমধ্যে যে এখানেও 10টা ইলেকট্রন থাকে। এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মৌল, যেখান থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এখান থেকে আমরা ইলেকট্রন দেখতেছি কয়টা ভাইয়া, যে 10টা ইলেকট্রন থাকে। এবং ক্লোরাইড আয়ন যে রয়েছে, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে আমরা জানি ক্লোরিন যে রয়েছে, ক্লোরিনটার ক্ষেত্রে কি হয় দেখে যে ভাই ক্লোরিনের ক্ষেত্রে আমাদের 17টা ইলেকট্রন থাকে, বাট কি করছে সাথে আরও একটা ইলেকট্রন নিছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এইটার ক্ষেত্রে 10 10 10 কিন্তু 18 হয়ে গেছে, অর্থাৎ এখানেও আমরা সেম জিনিস পাইলাম না। একটু অপশনগুলোকে ভাই একটু চোখ কান খোলা রেখে চোখ বুলাই নিতে হবে, না হলে বেসিক্যালি ভেবা চাকায় পড়ে যেতে হবে। সো তাহলে লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এই কোশ্চেনের কি হবে, কাঙ্ক্ষিত আনসার হবে। এই কোশ্চেনের কি হবে, কাঙ্ক্ষিত আনসার হবে। সো একটু ভাইকে বলেন দেখি যে ভাইয়া এটা সবাই বুঝতে পারলেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু সবাই ভাইকে বলেন যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। একটু সবাই দ্রুত ভাইকে জানান যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা। রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে 1911 সালে দেওয়া হয় থেকে, এবং বোর পরমাণু মডেল 1913 সালে দেওয়া হয় থেকে। এখন এই যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে কনসেপ্ট দেওয়া হয়েছিল বা স্বীকার্য দেওয়া হয়েছিল। ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা আছে এটা একটুখানি লক্ষ্য করেন, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আমাদের বেসিক্যালি এই কোশ্চেনটা দেয়া। সেটা হচ্ছে পরমাণুর তৃতীয় কক্ষপথে, অর্থাৎ এন এর মান কত ভাইয়া, তৃতীয় কক্ষপথ যেহেতু বলেছে, যার কারণে এন এর মান হচ্ছে আমাদের কি ভাইয়া 3। কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ, অর্থাৎ বোর পরমাণু মডেলে আমাদের একটা কনসেপ্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ দিয়েছিলেন বোর পরমাণু স্যার। সেই কৌণিক ভরবেগ অনুযায়ী আমাদের এখান থেকে বলতে পারি বোর পরমাণু মডেল অনুযায়ী mvr ইকুয়াল লেখা যায় nh বাই হচ্ছে কি ভাইয়া টোয়াইস পাই। এইখান থেকে এম হচ্ছে আমাদের কি ভাইয়া, যে ইলেকট্রনের ভর, আমরা কি করে থাকি ইলেকট্রনের ভর আমরা বলে থাকি, অথবা ভর আমরা বলতে পারি, আর বেগ হচ্ছে ইলেকট্রনের বেগ আমরা বলে থাকি, এবং এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ বলা হয় থাকে। আর এনটা হচ্ছে কক্ষপথ, কত নম্বর কক্ষপথে আছে, কক্ষপথ। আর এই হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। সো ওই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি এখান থেকে এই কোশ্চেনটা সলভ করবো, যেহেতু এন এর মান 3 বলা আছে। সো এখান থেকে ওই সমীকরণ অনুযায়ী আমি বলতে পারবো mvr, এন এর মান যেহেতু 3, যার কারণে mvr ইকুয়াল কি বলবো, এন এর মান 3h বাই কি করবো টোয়াইস বাই, যেখানে আছে সেটাই হবে আমাদের এই কোশ্চেনে কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। যেহেতু আমাদের এন এর মান এখানে 1 বলা আছে, যার কারণে এটা আমাদের হবে না। এখানেও আমরা কি mvr 2 নাই, আবার দেখতেছি এখানে 1, সো আমাদের এই কনসেপ্টও এখানে হচ্ছে না। তাহলে এখান থেকে 3h বাই টোয়াইস বাই, এই যে এইটা হচ্ছে আমাদের এখান থেকে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। ওকে, এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। এই যে ভাই দেখো এখানে তুমি জাস্ট এই অপশনটা লক্ষ্য করলে এখানে কিন্তু 2 দেয়া নাই, সো এই কারণে আমাদের কি হচ্ছে না, এই কোশ্চেনটা হচ্ছে না, যেহেতু এখানে 2 দেয়া ছিল না, যার কারণে এটা আমাদের আনসার হতে পারে না। সো একটু ভাইকে সবাই জানাও, দেখো ভাই এখান থেকে খুবই ইজিলি এবং খুবই সহজেই কিন্তু আমরা ক্র্যাক করতে পারি, এরকম কিন্তু কোশ্চেন চলে আসে। সো এখান থেকে জাস্ট একটুখানি চোখ বুলাই নিতে হবে, তাহলে বুঝতে পারবা যে আসলে ভাই আমাদের এখান থেকে কোন টাইপের জিনিসপত্রগুলো আমাদের দেখা উচিত আসলে। ওকে, ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া, 6 নম্বর কোশ্চেন কি বলেছে যে ভাইয়া আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি, অর্থাৎ আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা অথবা বলা হয় থেকে বোর পরমাণুর মডেল যে রয়েছে এটাকে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা অথবা বোর পরমাণুর মডেল অথবা সোলার সিস্টেম মডেল বলা হয়, সোলার সিস্টেম মডেল বলা হয়, সোলার সিস্টেম মডেল অথবা বোর পরমাণুর মডেল বলা থাকে, সরি রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, অথবা এটাকে কি বলা হয় থাকে যে নিউক্লিয়াস আবিষ্কারক পরীক্ষা, নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষাও বলা হয় থাকে অনেক সময় এটাকে।
সো রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি? অর্থাৎ রাদারফোর্ড স্যার যে সকল বিষয় ব্যবহার করেছিল সেটা হচ্ছে আমরা জানি যে এখানে বেসিক্যালি কি করেছিল, আলফা কণা ব্যবহার করেছিল। কি করেছিল? আলফা কণা, আলফা কণাকে ব্যবহার করেছিল এবং পাতলা সোনার পাত ব্যবহার করেছিল। পাতলা সোনার পাত, পাতলা সোনার পাত, সোনার পাত ব্যবহার করেছিল। এবং এখান থেকে আমরা দেখেছিলাম জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাও কি করেছিল, এখানে ব্যবহার করেছিল। জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাও ব্যবহার করেছিল, যুক্ত পর্দা ব্যবহার করেছিল। কিন্তু এখানে কোনো সময়ের জন্য আমরা দেখি নাই, এখানে হচ্ছে নিউট্রন যে আছে এইটা হচ্ছে বেসিক্যালি নিউট্রন বোঝাচ্ছে, নিউট্রন, নিউট্রন উনি ব্যবহার করেননি। সো যার কারণে আমাদের কি হচ্ছে ভাইয়া, যেহেতু এখানে বলেছে যে কোনটি ব্যবহার করেননি, যার কারণে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কি হচ্ছে, নিউট্রন হবে। কি হবে? নিউট্রন হবে। সো একটুখানি আমাকে বলেন একটুখানি ভাইয়াকে বলেন যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। এটা একটু ভাইকে জানান এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কি না। ওকে ওকে, চলেন নেক্সট কোশ্চেন আমরা মুভ করবো। 7 নাম্বার কোশ্চেন দেখেন। 7 নাম্বার কোশ্চেন কি বলছে ভাইয়া, একটুখানি লক্ষ্য করো। এই কোশ্চেনটা একটুখানি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ভাইয়া বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? অর্থাৎ এটা হচ্ছে বোর পরমাণুর কনসেপ্ট অনুযায়ী আমরা জানি যে এখান থেকে লেখা যায় MVR যে আছে, MVR ইকুয়াল কি জানি আমরা, NH বাই হচ্ছে কি ভাইয়া টোয়াইস পাই। MVR ইকুয়াল NH বাই টোয়াইস পাই। এবং আমরা জানি ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, ডি ব্রগলি যে রয়েছে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, তরঙ্গ দৈর্ঘ্য যে রয়েছে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কি হয় থাকে আমরা জানি, ল্যামডা ইকুয়াল লেখা যায় H বাই এমভি। সো ওই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি এখান থেকে বলতে পারবো এমভি যে রয়েছে, এমভি এর পরিবর্তে আমরা এখান থেকে লিখতে পারবো। অর্থাৎ এখান থেকে বেসিক্যালি যে সকল কনসেপ্ট আমাদের চলে আসবে সেটা একটুখানি যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে যাবো যে আসলে আমাদের এখান থেকে কোন টাইপের কোশ্চেনগুলো চলে আসতে পারে। ওকে, সো দেখেন এখান থেকে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? অর্থাৎ কত নম্বর শক্তি স্তর বলছে যে ভাইয়া চতুর্থ শক্তি স্তরে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারবো ল্যামডা ইকুয়াল লেখা যায় H বাই এমভি। সো এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে এই কনসেপ্ট থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ভাইয়া এই যে টোয়াইস পাই আর, এইখানের মধ্যে এমভিটাকে যদি এখানে পাঠাই দিই আমি, টোয়াইস পাই কি লেখা যাচ্ছে আর ইকুয়াল লেখা যাবে NH বাই এমভি। অর্থাৎ এই যে H বাই এমভি যে রয়েছে এইটা লেখা যাচ্ছে টোয়াইস পাই আর, যেটা আমাদের পরিধিকে বোঝাচ্ছে। এবং এই যে এন ল্যামডা, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যততম শক্তি স্তরে অবস্থান করতেছে ঠিক ততটা কি করবে, পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। যদি আমাদের এইখানের মধ্যে এন এর মান কত বলা আছে, 4 বলা আছে, যার কারণে এটা কি করবে, 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। অর্থাৎ টোয়াইস পাই আর ইকুয়াল আমরা বলতে পারবো যে ভাইয়া 4 ল্যামডা, অর্থাৎ 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। অর্থাৎ ঘটনাটা কিরকম হবে, ঘটনাটা হচ্ছে এরকম যে ভাই যততম শক্তি স্তরে অবস্থান করতেছে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে যে অবস্থান করে তাহলে 4টা পূর্ণ তরঙ্গ কি করবে, সে সৃষ্টি করবে। এখানে আমি কি বলছি, এন এর মান হচ্ছে 3 বলছি, যার কারণে এখানে হচ্ছে কি 3টা পূর্ণ তরঙ্গ এখানে কি করছে, সৃষ্টি করছে। যদি 4টা বলতো তাহলে আমাদের এখান থেকে আমরা বলতাম এই যে ভাই এরকম যে 1 2 3, এই যে 4টা পূর্ণ তরঙ্গ হচ্ছে এখান থেকে সৃষ্টি করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ যততম শক্তি স্তরে অবস্থান করবে ঠিক ততটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সো বোর পরমাণুর মধ্যে একটি বোর ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তরে, অর্থাৎ যততম শক্তি স্তরে অবস্থান করবে ঠিক ততটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারতেছি এখান থেকে এই কোশ্চেনের আনসার কি হবে, এন এর মান 4। জাস্ট ওই কনসেপ্ট থেকে আমরা এটা বলে দিতে পারি যে আমাদের এটার আনসার এইটা হবে। ওকে, সো একটু সবাই ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? একটু সবাই ভাইকে বলেন যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু সবাই ভাইয়াকে বলেন এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে একটুখানি লক্ষ্য করেন।
ওই যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে প্লাঙ্কের ধ্রুবক যেটাকে বলা হয়, অর্থাৎ MVR অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা জানি MVR ইকুয়াল কি লেখা যায়, যে কোয়ান্টাম তত্ত্ব ওখান থেকে আসছে বেসিক্যালি, সো NH/2 পাই, এবং যার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের বোর প্রমেয় মডেলটা তৈরি করা। কি বুঝেন নাই? ওই যে ভাইয়া বললাম 2 পাই R ইকুয়াল হচ্ছে এই যে দেখেন এখান থেকে চৌদ্দ শক্তি স্তর অর্থাৎ এন এর মান কি বলা আছে 4 বলা আছে, অর্থাৎ যতটা বলা থাকবে ঠিক এই যে এখান থেকে MVR অর্থাৎ কৌণিক ভরবেগ ইকুয়াল NH/2 বলা যায়, অর্থাৎ ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে ল্যামডা ইকুয়াল H/mv। সো এইখানে 2 পাই যে রয়েছে 2 পাইটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে 2 পাই R হয়ে গেল, আর MVটাকে নিচের দিকে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল জানি H/mv, তাহলে এটা হচ্ছে n ল্যামডা, অর্থাৎ H/mv কে আমি ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 2 পাই মানে হচ্ছে কি পরিধি, এটা পরিধিটা বোঝাচ্ছে, অর্থাৎ একটা যদি পরিধি অর্থাৎ যদি প্রথম শক্তি স্তরে থাকে সেটা হচ্ছে একটা ল্যামডা সম্পূর্ণ করবে, আর যদি কি হয়ে থাকে 4 নম্বর শক্তি স্তর, যেহেতু এন এর মান চতুর্থ শক্তি স্তর বলছে যার কারণে সে 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, এরকম ভাবে বেসিক্যালি ফিগারগুলো দাঁড়াবে। সো এই কারণে আমরা বলতে পারবো জয়টা অর্থাৎ একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, সেটা হচ্ছে 4টা শক্তি স্তর চতুর্থ শক্তি স্তরে আছে, যার কারণে 4টা কি করবে, সে পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। আশা করি এবার বুঝতে পারছো। ওকে, সো এখান থেকে MVR ইকুয়াল NH/2 পাই যে আছে ইকুয়াল আমরা এটা বলতেছি। এখন এইখানের মধ্যে আমরা এইচ হচ্ছে আমরা বললাম প্লাঙ্কের ধ্রুবক, এই প্লাঙ্কের ধ্রুবকের মান বেসিক্যালি কি হয় থেকে 6.626 ইন্টু হচ্ছে 10⁻34 এত জুল সেকেন্ড হয় থেকে, এটা হচ্ছে 6.64 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হয় থেকে। এখানে অনেকেই তোমরা হচ্ছে জাস্ট গ নাম্বারটা হচ্ছে দাগাই দিতে ধরবা, এটা কিন্তু হবে না। আর 6.23 এইটা হচ্ছে আমরা বেসিক্যালি বলে থাকি যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এটা আমরা কোনো মান জানি না, কিন্তু 6.623 অথবা এরকম আমরা বলতে 023 ইন্টু 10⁻23 এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা বলে থাকি এনে, কিন্তু এখানে একক আমার এটা হবে না। ওকে, অর্থাৎ জুল সেকেন্ড একক যেহেতু বলছে যার কারণে এটা হচ্ছে ঘ নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা, একটু সবাই দ্রুত ভাইকে বলেন যে এই পোর্শনটুকু সবার কাছে ক্লিয়ার কিনা। একটু দ্রুত ভাইকে জানান যে এই পোর্শনটুকু সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেন কি বলছে ভাইয়া একটুখানি লক্ষ্য করেন, 9 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, এবং 9 নম্বর কোশ্চেনের মধ্যে বলছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 7.5 ইন্টু 10⁻10 মিটার হলে ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত, যেখানে ইলেকট্রনের ভর দেয়া আছে। সো আমরা এখান থেকে দেখো আমার কি কি দেয়া আছে ভাইয়া, হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ এন এর মান এখানে বলা আছে আমার এন এর মান হচ্ছে কত ভাইয়া 4, এবং ব্যাসার্ধ বলতে আর এর মান আমার এখান থেকে দেওয়া আছে, এবং ইলেকট্রনের গতিবেগ আমাকে বের করতে বলছে, অর্থাৎ ভি এর মান আমার কাছ থেকে জানতে যাচ্ছে, ভি এর মান জানতে যাচ্ছে। এখন তুমি ভাই জাস্ট ওই যে কনসেপ্ট আমি কিছুক্ষণ আগে দেখাইলাম কৌণিক ভরবেগের ওই সূত্র দিয়ে বের করতে পারো, MVR ইকুয়াল NH/ কি করবো 2 পাই, যেটা হচ্ছে ইলেকট্রনের বেগ নির্দেশ করতেছে, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো V ইকুয়াল NH/2 পাই MR আমি বলতে পারবো। সো V ইকুয়াল এখান থেকে জাস্ট মানগুলো বসায় দাও আর ক্যালকুলেশনটা একটু করে ফেলো, সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর বলছে, অর্থাৎ N এর মান 4 আর 6.623 ইন্টু 10⁻34 এটা বসায় দাও, আর 2 পাই ইন্টু হচ্ছে M এর মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻ কি হয়ে থাকে ভাইয়া 31 এত কেজি হয়ে থাকে, আর এর মান এখান থেকে দেওয়াই আছে আমাদেরকে 7.5 ইন্টু 10⁻ কত ভাইয়া 10, এই কনসেপ্ট আমাদের দেওয়া আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে সবাই একটু ভাইকে জানাও যে এখানকার আনসার কোনটা হবে, এত মিটার পার সেকেন্ড আমরা আনসার বলে দিতে পারবো। সো একটু সবাই ভাইকে জানাও যে এটার আনসার কি হবে, সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করে ফেলো, সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করে ফেলেন, সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করে ফেলেন যে ভাইয়া এটার আনসার আমাদের কি হবে, সবার কাছ থেকে এটার আনসার জানতে চাই, সবাই একটু দ্রুত আনসার করেন, একটু দ্রুত সবাই আনসার করেন। দেখো ভাইয়া এখান থেকে যে বিষয়টা এই কোশ্চেনটা আবার হচ্ছে তোমাদের ডিরেক্টলি, হ্যাঁ এটা অবশ্যই ভি এর মান বের করতে বলছে ইসরাত রিয়া। ওকে, সো ভাইয়া এখান থেকে আমি হচ্ছে তোমাদেরকে সুন্দর মতো দেখা দিয়েছি, সো এটা করে ফেলো, এটা আবার তোমাদের সিকিউতেও চলে আসতে পারে, এটা তোমাদের সিকিউতে চলে আসতে পারে, যে এখান থেকে জাস্ট বলে হচ্ছে এখান থেকে কক্ষপথ দেওয়া থাকবে, অর্থাৎ তোমার এরকম সিকিউ এর ক্ষেত্রে কিরকম আসতে পারে সেটা একটু আমি বলে দিই, যে ভাই ধরো এরকম তোমার বলা আছে এইটা হচ্ছে বলা আছে হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস বলা আছে, এইটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখন এইখানের মধ্যে প্রথম শক্তি স্তর চতুর্থ কক্ষপথে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু কি আছে চতুর্থ শক্তি স্তর আছে। এখন এরকম অনেকগুলো শক্তি স্তর আমাদের থাকতে পারে, এরকম করে দিয়ে এখানে 1 2 3 4, আর এন এর মান এখান থেকে বললাম কি ভাইয়া এন এর মান হচ্ছে আমি 4 বললাম, এই চোখ এরকম করে ফিগার দিয়ে হচ্ছে তোমাদেরকে বলে দিল যে ব্যাসার্ধ যদি এত হয় তাহলে গতিবেগ কত তোমার কাছ থেকে জানতে দিতে পারে। সো এখান থেকে তখন তুমি শুধু জাস্ট কি করবা ক্যালকুলেশনটা করেই এখান থেকে বলে দিতে পারবা যে আসলে আনসার কত হয় থেকে, অথবা এখান থেকে বেসিক্যালি আরও যে সকল জিনিসপত্র চাই
সেটা হচ্ছে যে ভাই শক্তি আর ব্যাসার্ধ যে আছে এইগুলো জিনিসও হচ্ছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলে অনেক সময়। সো এই শক্তি এবং ব্যাসার্ধ যে আছে এদের আইডেন্টিফিকেশনটা তুমি কীভাবে করবা সেই বিষয়টা আমরা এখন এখানে দেখব। যে ভাইয়া শক্তি আমাদের এখান থেকে কীভাবে আমরা দেখতে পারবো, যে আসলে শক্তির কনসেপ্টটা আমাদের কীভাবে এখান থেকে চলে আসে। এখন এখান থেকে আমরা যদি দেখি যে আসলে এখান থেকে শক্তি বের করার আমরা সহজ উপায় বা টেকনিক আমরা এখান থেকে দেখব, যার মাধ্যমে খুব সহজে আমরা হচ্ছে এখান থেকে এই বিষয়গুলোকে ক্র্যাক করতে পারবো। সেটা হচ্ছে এরকম যে ভাইয়া যদি শক্তি বের করতে পারে, অর্থাৎ যে কোনো পরমাণুর ক্ষেত্রে শক্তি বের করতে পারে, তাহলে তুমি জাস্ট অনেক বড় একটা সূত্র আছে, সেই সূত্র ভাই তোমার লেখার দরকার নেই। তুমি জাস্ট কী করবা, ই ইকুয়াল -13.6 এত ইলেকট্রোভোল্ট ইন্টু কী করবা, যে ভাইয়া জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার, অর্থাৎ জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যদি হাইড্রোজেন বলে তাহলে 1, আর যদি কী বলা থেকে পারমাণবিক সংখ্যা, আর এখান থেকে হচ্ছে কক্ষপথ, এন হচ্ছে কক্ষপথ বোঝাবে, কক্ষপথ বোঝাবে। আর এখান থেকে যদি তোমাকে ব্যাসার্ধ বের করতে বলে তাহলে তুমি এখান থেকে জাস্ট এইভাবে করতে পারবা ব্যাসার্ধ। সেটা হচ্ছে যে আর ইকুয়াল 0.53 ইন্টু 10^10 ইন্টু হচ্ছে এন স্কোয়ার বাই জেড। আর যদি বেগ বের করতে বলে তাহলে হচ্ছে 2.18 ইন্টু হচ্ছে 10⁶ ইন্টু জেড বাই এন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তুমি যদি করে দাও তাও কিন্তু তোমার আনসার সুন্দর মতো হয়ে যাবে। সো একটু ভাইকে জানাও যে ভাই এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে। সবাই ক্যালকুলেশন করে ফেলছো আশা করি এর মাঝেই। সো একটু ভাইকে জানাও যে আসলে এটার আনসার কত হবে। হ্যাঁ ভাইয়া এটার শর্টকাট হচ্ছে এটাই, এটার শর্টকাট হচ্ছে এটাই, এটার শর্টকাট এটাই। একটু ভাইকে জানাও যে এটার আসলে কি হবে, এটার আনসার কি হবে, সবাই একটু বলো। সবাই একটু বলেন যে ভাই এটার আনসার কত হবে। যে ভাই আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি যে 6.18 ইন্টু এইটা চলে আসতেছে, যে ভাইয়া 6.18 ইন্টুটা হচ্ছে 10⁵, এইটা আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসতেছে। ওকে, ছো ছো চলেন চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো, নেক্সট কোশ্চেনে মুভ করবো। ছো দেখি দেখি আর কে কে আনসার করেছেন, কে কে আনসার করেছেন। ওকে ছো চলেন নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে আমাদেরকে ভাইয়া একটু লক্ষ্য করেন। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল কি ক্লিয়ার না রে ভাই। এখানে তো সবগুলা জিনিস আমি লিখাই দিছি, এখানে এমন কোনো জিনিস নাই যে ভাই এখানে বাদ দিছি। এই যে 4 লিখেছি, এখান থেকে হচ্ছে এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবকের লিখেছি, টুয়াইস পাই লিখেছি, এম এর ভরের মান লিখেছি, তারপর হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ লিখে দিয়েছি। ক্লিয়ার না হওয়ার কি আছে, ক্লিয়ার না হওয়ার কি আছে, এটা কথা হইতে পারে। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে হচ্ছে তুমি এখান থেকে বেগ বের করতে পারবা, এখান থেকে বেগ বের করতে পারবা। ওকে, যেহেতু আমাদের এখান থেকে ব্যাসার্ধ দেওয়া আছে, সো ব্যাসার্ধের কনসেপ্টের সাথে যেহেতু দেয়া, যার কারণে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একটুখানি আমাদেরকে কী করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে চলেন চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে আমাদের যে বিষয়টা বলছিল সেটা হচ্ছে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন। এখন এইখানের মধ্যে আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেল বেসিক্যালি যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে ভাইয়া আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল। তার মধ্যে হচ্ছে যে ভাইয়া আলফা কণা নেওয়া হয়েছিল এবং এখান থেকে স্বর্ণপাত নেওয়া হয়েছিল, পাতলা স্বর্ণপাত নেওয়া হয়েছিল, সাথে হচ্ছে আমাদের এখান থেকে জিঙ্ক সালফাইডের পর্দা নেওয়া হয়েছিল। এখন এইখানের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় কেন আমাদের হচ্ছে 99% আলফা কণা হচ্ছে এটা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়, কারণ আমরা এখান থেকে লক্ষ্য করেছিলাম যে আলফা কণাটা কী হয় থেকে ভাই পজিটিভ হয়ে থাকে এবং এর মধ্যে কী হয় থেকে জাস্ট 99% আলফা কণা যেহেতু চলে যাচ্ছে ফাঁকা পথে, ফাঁকা থাকার কারণে বেসিক্যালি হচ্ছে এটা চলে যায় সোজাসুজি, কারণ হচ্ছে এর মাঝে কোনো বাধা ছিল না। সো বাধা যেহেতু ছিল না যার কারণে হচ্ছে কি করে নাই ভাইয়া অধিকাংশ আলফা কণা হচ্ছে এখান থেকে পাস করে চলে গেছে। বাট মাঝে মধ্যে অর্থাৎ 20,000-এর মধ্যে একটা মাত্র আলফা কণা যেটা সোজাসুজি বিপরীত দিকে ব্যাক করে গেছে, অর্থাৎ যেহেতু আলফা কণাটার আমাদের চার্জ জানা ছিল যে এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হয়ে থাকে এবং 20,000-এর মধ্যে একটি মাত্র আলফা কণা যেটা হচ্ছে বিপরীত দিকে চলে আসছিল, অর্থাৎ এর মাঝখানে অবশ্যই ধনাত্মক ভারী কোনো বস্তু বিদ্যমান ছিল, যার কারণে আমরা হচ্ছে কি সেখান থেকে
থেকে দেখছিলাম ঠিক তার বিপরীত দিকে হচ্ছে আবার আলফা কণাগুলো চলে আসছিল। অর্থাৎ যখন কোনো একটা জায়গার মধ্যে ফাঁকা অবস্থান থাকবে ঠিক তখনই আমরা বলতে পারবো যে এটার মধ্য দিয়ে খুব সহজে কি করতে পারবে, পাস করতে পারবে। সো রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় এই কারণেই বেসিক্যালি হচ্ছে 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে, সোজা চলে যায়। এর পিছনের কারণ হচ্ছে কি ভাইয়া, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত বস্তু বলে না, এইটা ধনাত্মক চার্জযুক্ত বস্তু বলে, আমরা সেটাকে বলছিলাম কি ভাইয়া, নিউক্লিয়াস। কি বলছিলাম, নিউক্লিয়াস বলছিলাম, যে এটা আমাদের এখানে কি আছে, নিউক্লিয়াস আছে। এবং আলফা কণার গতি শক্তি বেশি বলে, আলফা কণার গতি শক্তি বেসিক্যালি বেশি অন্যান্য থেকে, হ্যাঁ ওটা কথা ঠিক আছে, বাট কিন্তু এখানে হচ্ছে সোজাসুজি ফাঁকা জায়গার থাকার কারণেই বেসিক্যালি হচ্ছে আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম না, এটা বেশি হয়ে থাকে। সব পরমাণু অধিকাংশ স্থানেই ফাঁকা, যার কারণে এর মধ্যে দিয়ে খুব সহজে কি করতে পারে, এটা পাস করতে পারে। তো একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা। এবং এটা খুবই ইজিয়েস্ট একটা কোশ্চেন ছিল, এবং যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে চলে এসেছিল। ওকে, সো 10-এর ঘয় ইতিমধ্যে আনসার করে ফেলেছো। সো চলেন 11 নম্বর কোশ্চেন আমরা দেখব। 11 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে সেটা একটু লক্ষ্য করেন, যে ভাইয়া স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর, ভাই স্বাভাবিক অবস্থা বলার সাথে সাথে আমি বুঝে গিয়েছি হাইড্রোজেন পরমাণুর অন্য কোনো কক্ষপথ দেয় নাই, যার কারণে এন এর মান আমি কি বলে ধরে নেব, এন এর মান 1 ধরে নেব। আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, অর্থাৎ কৌণিক ভরবেগ বলতে আমার কি বোঝাচ্ছে, কৌণিক ভরবেগ যেটাকে আমরা এল দ্বারাও প্রকাশ করে থাকি, কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ এমভিআর এইটাকেই বলা হয় কৌণিক ভরবেগ, এটাকেই বলা হয় কি ভাইয়া, কৌণিক ভরবেগ বলে থাকি, কৌণিক ভরবেগ, ভরবেগ বলা হয়। অথবা এটাকে লেখা যায় এল ইকুয়াল এনএস বাই হচ্ছে কি ভাইয়া, টোয়াইস পাই। সো ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এইখানে এন এর মান হচ্ছে কত ভাইয়া, 1 ইন্টু হচ্ছে কি 6.623 ইন্টু 10 ইনভার্স কি হয় থেকে ভাইয়া 34, এখান থেকে টোয়াইস পাই দ্বারা ভাগ করলে যত আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। সো একটু সবাই করে ফেলেন দেখি যে ভাই এই কোশ্চেনের আনসার কত আসবে। সবাই একটু জাস্ট ক্যালকুলেশন করেন, করে একটু ভাইকে আনসার জানা দেন। এটা খুবই ইজিয়েস্ট ওয়েতে একটা কোশ্চেন। সো এটা হচ্ছে আমরা জাস্ট চোখের দেখায় হচ্ছে ক্যালকুলেশন করে এখান থেকে বলে দিতে পারি যে এটার আনসার কী হবে। সো একটু সবাই ভাইকে বলেন যে এই কোশ্চেনের আনসার কী হবে, এই কোশ্চেনের আনসার কী হবে। একটু সবাই ভাইকে জানান যে এই কোশ্চেনের আনসার কী হবে। সবাইকে একটুখানি সময় দিচ্ছি, তোমরা একটু জাস্ট ক্যালকুলেটারের সাথে নিয়ে বসো, আমি একটু ক্যালকুলেশন করছি। বাট আমার ইতিমধ্যে আনসার চলে আসছে, বাট দেখি তোমাদের এই তো ইতিমধ্যে আনসার দিয়েছি। ইসরাত ফিয়া যে ভাই ক হবে, হ্যাঁ অর্থাৎ 1 পয়েন্ট আসবে আমাদের 1.05 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 34 এত জুল সেকেন্ড আসবে। সো এইটা হচ্ছে আমাদের কি ভাই কৌণিক ভরবেগ যে আছে, এই যে 1.0 এত আসবে আনসার। ওকে ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন কি বলছে ভাইয়া, আমাদের যে 12 নম্বর কোশ্চেন যে আছে, এই 12 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে। 12 নম্বর কোশ্চেন বলেছে যে ভাইয়া রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দেখছিলাম যে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছিল। কি করা হয়েছিল, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, অর্থাৎ জিঙ্ক সালফাইড যেটা রয়েছে এর আবরণযুক্ত পর্দা। অথবা এইটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বেরিয়াম প্লাটিনোসায়ানাইড। সায়ানাইড এর পর্দা, বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের পর্দা আমরা ব্যবহার করতে পারি। অথবা এখান থেকে এই জিঙ্ক সালফেটকে বলা থেকে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ যেটা অনেক ক্ষণস্থায়ী হয় দেখে, সৃষ্টিকারী পদার্থ বলা থাকে, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কি বলা হয় দেখে, এটাকে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বলা। অর্থাৎ জিঙ্ক সালফাইড, ওই যে জিঙ্ক সালফেট বলছে, জিঙ্ক সালফেট বলছে, জিঙ্ক সালফেট কিন্তু না, জিঙ্ক সালফাইড হবে। অর্থাৎ জিঙ্ক সালফাইড, সালফাইড সলফাইড বলছে এখানে, সলফাইড আবার হবে না, সালফাইড হবে, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। অর্থাৎ জিঙ্ক ফসফেট যেটা রয়েছে PO4, এইটাও আবার হবে না, এগুলো আবার হবে না। সো এখান থেকে আমরা এই কোশ্চেনের আনসার কি পেয়ে যাচ্ছি ভাইয়া, এইটা পেয়ে যাচ্ছি। ওকে, সো একটু সবাই ভাইকে জানান এটাও সবাই বুঝতে পারলেন কিনা। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল থেকে হচ্ছে তোমাদের ভাইয়া এই সকল বিষয় হচ্ছে জানা থাকলে ইনশাআল্লাহ আর কোনো প্যারা হবে না। এইগুলো বিষয় জানতে পারলেই দেখতে পারবা খুব সহজে হচ্ছে তুমি এখান থেকে এইগুলো বিষয় হচ্ছে কি করতে পারছো, ক্র্যাক করতে পারবে। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব।
13 নম্বর কোশ্চেন কি বলছে ভাইয়া, সেটা হচ্ছে বলছে সৌর মডেল কোনটি। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ভাইয়া আসলে সৌর মডেল কোনটাকে বলা হয় থাকে, যে আসলে সৌর মডেল কোনটা হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে থমসন অর্থাৎ হচ্ছে ডাল্টন পরমাণু মডেল, তারপরে থমসন মডেল, এই যে বিভিন্ন ধরনের আমাদের এখানে হচ্ছে কি দেওয়া আছে ভাইয়া, মডেলগুলো দেওয়া আছে, এবং বিভিন্ন জনের মডেলকে বিভিন্ন নামে হচ্ছে কি বলা হয় ভাইয়া, ডাকা হয়ে থাকে। সো এইখানের মধ্যে হচ্ছে আমাদের দেখো বিভিন্ন পরমাণু মডেলকে কী হয়ে থাকে, বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। সো এই কনসেপ্টের আলোকে এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে থমসনের হয় থেকে কী ভাইয়া, থমসনের প্লাম পুডিং মডেল হয় থেকে কী হয় থেকে, থমসন যে মডেলটা আছে এটাকে প্লাম পুডিং মডেল বলা থাকে, এ থেকে প্লাম পুডিং মডেল বলা থাকে, পুডিং মডেল বলা থাকে। আর ডাল্টনের পরমাণু মডেল অর্থাৎ এই যে সৌর মডেল কোনটাকে বলা হয় থেকে, সেটা সৌর মডেল হচ্ছে কি সৌর অর্থাৎ সোলার সিস্টেম মডেল আমরা যাকে বলে থাকি, সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল অর্থাৎ সোলার সিস্টেম মডেল হিসেবে কল্পনা করা হয়েছিল, যেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল যেটা রয়েছে, রাদারফোর্ড পরমাণু মডেলকে বলা থাকে। এবং এই মডেলটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, কোয়ান্টাম বলবিদ্যা যে রয়েছে, কোয়ান্টাম বলবিদ্যা, এই বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। আর এটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, নিউটনিয়ান বলবিদ্যা যে রয়েছে, নিউটনিয়ান বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। ওকে, সো এইখানকার এই কনসেপ্টগুলো একটুখানি মাথায় রাখতে হবে, তাহলে দেখতে পারবা সব কিছু হচ্ছে ইজিলি তুমি হচ্ছে ক্র্যাক করতে পারবা। ওকে ওকে, সো সোলার সিস্টেম মডেলের হচ্ছে এই পার্টটাও আমরা দেখে ফেললাম যে আসলে কোনটাকে সোলার সিস্টেম মডেল বলা হয় থেকে এবং কোনটাকে হচ্ছে আমাদের প্লাম পুডিং মডেল বলা হয় থেকে এবং কে কোনটা দিয়েছিল সেটা আমরা দেখে ফেলেছি। ওকে, 14 নম্বর কোশ্চেন আমরা এখন দেখব। 14 নম্বর কোশ্চেন কি বলছে যে কোনটি আলফা কণা। এখন এইখানের মধ্যে আমরা জানি তেজস্ক্রিয় বিভিন্ন ধরনের কণা হয়ে থাকে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর উপরে হয়ে থাকে বা 80 এর উপরে হয়ে থাকে, সেই সকল মৌল থেকে বিভিন্ন ধরনের স্বতঃস্ফূর্তভাবে আমাদের কি হয়ে থাকে, যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে থাকে, এদেরকে বলা হয়, তাদের মধ্যে একটা হচ্ছে আলফা কণা, তারপর হচ্ছে বিটা হয়ে থাকে, গামা হয়ে থাকে। এখন এই তেজস্ক্রিয় কণাগুলোর মধ্যে হচ্ছে আলফা কণা একটা। এই আলফা কণাটা কি হয় থেকে, দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে বলা হয় কি ভাই, দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত অর্থাৎ হিলিয়ামের দুইটা ধনাত্মক, দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে বলা থেকে আলফা কণা বলা থেকে। আর বিটা যে রয়েছে, বিটা হচ্ছে যে ইলেকট্রন বিটা প্রভাব, বিটা হচ্ছে ইলেকট্রনের প্রভাব অর্থাৎ -1 0 এরকম ভাবে প্রকাশ করা হয় থেকে। আর গামা হচ্ছে তোমার কি ভাই, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা রশ্মি হয়ে থাকে। এখন যেটা হচ্ছে চার্জ হয় থেকে 0, এটা হয় থেকে 0। এই যে এইখানের মধ্যে এইটাকেই বলা হচ্ছে আমাদের আলফা কণা বলা হয় থেকে। এই আলফা কণার ক্ষেত্রে আমরা দেখতেছি এখান থেকে ভর সংখ্যা কত হয় থেকে ভাইয়া, 4 হয় থেকে, ভর সংখ্যা 4। কিন্তু এখান থেকে তুমি যদি নিউট্রন সংখ্যা বের করতে যাও, নিউট্রন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ 4 মাইনাস হচ্ছে 2, মানে নিউট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 2, আর এইটা হচ্ছে কি ভাই তার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এখন এখান থেকে যেহেতু দুইটা ইলেকট্রন ছিল, সো সেই দুটো ইলেকট্রনে সে ত্যাগ করে দিয়েছে, সো তার চার্জ হচ্ছে কি ভাই, চার্জ হচ্ছে +2। সো দুইটা ইলেকট্রন ছিল, দুইটাই ত্যাগ করে দিয়েছে। সো বর্তমানে ইলেকট্রন অর্থাৎ এর ইলেকট্রন হচ্ছে কয়টা ভাইয়া, ইলেকট্রন হবে 2 - 2, 2 - 2, কারণ এখানে ইলেকট্রন কি আছে, শূন্যটা। অর্থাৎ এখান থেকে আমরা দেখছি একটি নিউট্রন, না রে ভাই এখানে একটি নিউট্রন নাই, দুইটা নিউট্রন আছে। সো একটি প্রোটন না, আলফা কণার ক্ষেত্রে এই কনসেপ্ট হবে না, দুইটা নিউট্রন দুইটা প্রোটন, হ্যাঁ দুইটা নিউট্রন দুইটা প্রোটন আছে। এই যে প্রোটন আমরা এখান থেকে যদি বলি, এই যে এটা হচ্ছে প্রোটন হচ্ছে কয়টা আছে ভাই, প্রোটন হচ্ছে দুইটা। সো দুইটা প্রোটন কথা ঠিক আছে, দুইটা নিউট্রন আছে, হ্যাঁ দুইটা নিউট্রন কথা ঠিক আছে। সো এইটাই হবে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আনসার, যে কোনটি হবে। সো একটি নিউট্রন নাই, এখানে দুইটি নিউট্রন আছে, একটি প্রোটন না। একটি প্রোটন হলে আমরা বেসিক্যালি হাইড্রোজেনকে বলবো, কারণ প্রোটন কখনোই কি হয় না, চেঞ্জ হয় না। কারণ প্রোটন বেসিক্যালি কোনো একটা মৌলের অস্তিত্ব নির্ধারণ করে দিয়ে থাকে বা আইডেন্টিটি নির্ধারণ করে দিয়ে থাকে, এই প্রোটনের সাহায্যে আমরা করে থাকি। সো এই কারণে হচ্ছে এখান থেকে আমরা যেহেতু আলফা কণা যেটা হচ্ছে হিলিয়াম পরমাণু দ্বিধনাত্মক হিলিয়ামযুক্ত নিউক্লিয়াসকে বলা হয় থেকে, সো এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারতেছি যে আসলে কোনটি আমাদের আলফা কণা হবে, সে বিষয়টা আমাদের আশা করি ক্লিয়ার। ওকে, চলেন আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাব। এখন 15 নম্বর কোশ্চেনে চলে যাওয়ার আগে এখান থেকে আমাদের বেসিক্যালি যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, যে আমাদের কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং অরবিটাল যে রয়েছে, এই কনসেপ্টগুলো আমরা এখান থেকে দেখব, যে আসলে কোনটা হয়ে থাকে আমাদের। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় থেকে অনেক সময় তোমাদের কোশ্চেন চলে আসতে পারে ক নাম্বারে। সেটা হচ্ছে কোনো একটা পরমাণুর কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়, তাকে আমরা বলে থাকি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা যে রয়েছে, এই কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি হয় থেকে আমাদের এরকম, যে কোয়ান্টাম সংখ্যাটা হয় থেকে এরকম, যে 4টা হয়ে থাকে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা 4টা যে হয়ে থাকে, এই কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি হয়ে থাকে, কিভাবে কোশ্চেনগুলো আসে সেটা আমরা দেখব। কোয়ান্টাম সংখ্যা যে আছে, একটাকে বলা থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা আমরা বলে থাকি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল l দ্বারা প্রকাশ করা হয় থাকে। আরেকটাকে বলা থাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা,
কোয়ান্টাম নাম্বার, যেটাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় থাকে। এবং 4 নাম্বার হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ঘূর্ণন নির্দেশ করে দিয়ে থাকে কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমাদের এম এস অথবা আমাদের এস দ্বারা প্রকাশ করা হয় থাকে, এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা যে রয়েছে, যেটা কি হয় থেকে আমাদের আকার নির্দেশ করে দিয়ে থাকে, কি করে থেকে আকার নির্দেশ করে দিয়ে থাকে, কোনো একটা অরবিটের এটা আকৃতি নির্দেশ করে দিয়ে থাকে। আর এখান থেকে চৌম্বক যে রয়েছে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ধরা হচ্ছে এখান থেকে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস আমাদের যে আছে, ত্রিমাত্রিক বিন্যাস এখান থেকে নির্দেশ করে দিয়ে থাকে। আর এটা আমাদের কি থেকে ঘূর্ণন প্রকাশ করে থাকে, অর্থাৎ কোনো একটা চৌম্বক কীরকমভাবে আছে সেটা হচ্ছে স্পিনটা, অর্থাৎ ইলেকট্রনটা কীভাবে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য যে সংখ্যার অবতারণা করা হয়, অর্থাৎ এই যে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় নেগেটিভ আমরা বলে থাকি। সো এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো যে আছে, এই কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়ে বেসিক্যালি আসলে আমাদের কি কাজ করা হয় থেকে, বা এইদের ক্ষেত্রে শর্তগুলো কীরকম হয় থেকে সেটা আমরা জানি যে এন এর মান কী হবে ভাইয়া, এন এর মান অবশ্যই একের থেকে সমান অথবা বড় হবে। এবং এইখানের মধ্যে এন এর মান আর এল এর মান, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারবে না। এখানে অবশ্যই আমাদের এন এর মান কী হবে, বড় হবে। এবং এইখানের মধ্যে আমরা জানি এল এর মান এবং এম এর মান, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দুটোই সমান হবে। কিন্তু এখান থেকে এল এর মান অবশ্যই কী হবে ভাইয়া, লেস দ্যান ইকুয়াল এরকম আমাদের হতে পারে। অর্থাৎ আমি একবারে হচ্ছে জিনিসটাকে এভাবে লিখতে পারি যে এল গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে এম, অর্থাৎ এইটা বড় হবে কিন্তু সমান হতে পারবে, এর থেকে বেশি কিছু হতে পারবে না। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সব সময় পজিটিভ নেগেটিভ হাফ হবে, এর বাইরে এইগুলা কন্ডিশনের বাইরে আর কোনো ঘটনা এখানে ঘটার কোনো সুযোগ বা চান্স নাই। অর্থাৎ এইখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে আসলে ক্রোমিয়াম যে আছে, ক্রোমিয়াম এবং এল এর ক্ষেত্রে একটা বিষয় হয় থাকে, এল এর মান যদি 0 হয় থাকে সেটা এস অরবিটাল বোঝাবে, এল এর মান যদি 1 হয় থাকে সেটা পি অরবিটাল বোঝাবে, এল এর মান যদি 2 হয়ে থাকে সেটা ডি অরবিটাল বোঝাবে, এল এর মান যদি 3 হয়ে থাকে সেটা এফ অরবিটাল বোঝাবে। এখন কথা হচ্ছে এখানে বলা আছে কোশ্চেনে কি, যে ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক বা কোনটি হয় থেকে। এখন ক্রোমিয়াম যে আছে, ক্রোমিয়াম আমরা জানি আমাদের 24 নম্বর মৌল হয় দেখি, কি হয় থেকে ক্রোমিয়াম 24 নম্বর মৌল। সো এখান থেকে আমরা বললাম আর্গন, বলার পর 3D নিয়েছি, আর এখান থেকে হচ্ছে 4s বলেছে, 4s2 দিয়ে 20, তার এখানে 4 হচ্ছে, কিন্তু 4 আমাদের হবে না, এখানে হচ্ছে 5, আর এখানে আমাদের কি হবে 1 হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইখানের মধ্যে সর্ববহিষ্ঠ স্তরে, অর্থাৎ সবার শেষ শক্তি স্তর যে রয়েছে, এই যে এটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, কারণ চতুর্থ শক্তি স্তর হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর। এখন এই শক্তি স্তরের জন্য আমাদের কি হবে ভাইয়া, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি হবে, অর্থাৎ 4s1 যে রয়েছে, 4s1 এর জন্য আমরা দেখতেছি যে এখানে চতুর্থ শক্তি স্তর, যার কারণে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন এর মান 4, এল এর মান কত হবে তাহলে, এস এর জন্য আমরা বলেছি এল এর মান কত হয়, 0 হয় থাকে, 0, এম এর মানও তাহলে কি হবে 0 হবে, আর এস এর মান যেহেতু প্রথম ইলেকট্রন, সো এখান থেকে স্পিনটা এরকম হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, যার কারণে সেটা পজিটিভ হাফ হয়ে যাবে, অর্থাৎ এন এর মান 4, এল এর মান 0, এই কথাটা রাইট, এটার মান 0, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নেগেটিভ বলছে, সো নেগেটিভ বলার কারণে আমরা বলতেছি এটা হবে না। সো এইখানের মধ্যে একটুখানি টাইপিং মিস্টেক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি পজিটিভ হয়ে যাবে। এই যে এন এর মান 3 বলছে, সো 3 দেওয়া আছে, সো 3 আমাদের কোনোভাবে হতে পারে না, কারণ এখানে 4 আছে। এই যে এখান থেকে এল এর মান, এই যে এন এর মান 2 হলে আমরা কি জানি, এল এর মান 2 হলে কি হবে আমাদের ভাইয়া, ডি অরবিটাল হবে। সো এখানে তো ডি অরবিটাল নাই, যার কারণে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এই অপশনটা হবে। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে ভাইয়া, এইটা হবে। অর্থাৎ তোমার নেগেটিভ দেওয়া থাকলেও আমরা বললাম যে প্রথমে স্পিনটা উল্টো দিকে চলে যেতে পারে না। ওকে, সো ওই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি এখানে হচ্ছে একটুখানি কারেকশন করে দিলাম। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এইখানের মধ্যে কোয়ান্টাম সংখ্যার এই পার্টটা বুঝতে পারছেন কিনা, এবং এই কনসেপ্ট থেকে বেসিক্যালি তোমাদের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, এবং এটা সিকিউতে কীভাবে কোশ্চেন আসতে পারে সেই বিষয়েও আমি আলোচনা করব। সো একটু নিশ্চিত থাকেন আপাততর জন্য। ওকে, সো 16 নাম্বার কোশ্চেন দেখেন, 16 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে, 16 নাম্বার কোশ্চেন কি বলেছে একটুখানি দেখেন দেখি, যে ভাই নিকেল যে আছে এর কতগুলো ইলেকট্রনের জন্য n প্লাস এল এর মান 4 হয়, এখানে এল এর মান যদি কি হয় থাকে 1 হয় থাকে, যে ভাইয়া নিকেল 28 এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল এর মান কি হবে ভাইয়া 4 হবে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান কি হবে 4 হবে, সেটা কতগুলো ইলেকট্রনের জন্য হবে সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। সো এটা একটুখানি ট্রিকি কোশ্চেন, বাট এই কোশ্চেনটা হচ্ছে ভাই একটুখানি তোমাকে নখদর্পণে রাখতে হবে। নিকেল যে আছে এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ নিকেল যে আছে এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ভাইয়া 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ 18টা ইলেকট্রন ডান। 3d আর এখানে আছে 4s2, এখান থেকে আমি দিলাম, আর এখানে আছে 8। এখন
এল এর মান কি হবে ভাইয়া, এখানে এল এর মান হচ্ছে তোমাকে বলা আছে 1, এল এর মান 1 মানে কি আমরা জানি এল এর মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে এস অরবিটাল, আর এল এর মান যদি কি হয় থাকে আমাদের ভাইয়া, এল এর মান যদি 1 হয় থাকে সেটা হচ্ছে পি অরবিটাল। অর্থাৎ কতগুলো, অর্থাৎ পি অরবিটালের জন্য আমাদের প্রযোজ্য হবে n প্লাস এল এর মান 4 হবে। অর্থাৎ এইটা অরবিটাল, অর্থাৎ পি অরবিটাল হচ্ছে আমরা এখানে একটা পাইছি, পি অরবিটাল হচ্ছে এখানে একটা পাইছি, আর কোনো জায়গায় আমরা পি অরবিটাল পাইনি। সো এখান থেকে আমরা দেখবো যে ভাই এইটার জন্য যদি আমি করি তাহলে কতগুলো ইলেকট্রন হবে, এন এর মান হচ্ছে এখানে কত 2, আর এল এর মান কত ভাই এখানে 1, সো 2 আর 1 হচ্ছে কত 3 হবে, কিন্তু আমার লাগবে কত ভাই 4, যার কারণে এই অরবিটালটা আমাদের হবে না। আর নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল এর মান 4 হবে, এবং এখানে এল এর মান সব সময় হচ্ছে কি ভাই 1, তার মানে এটা কি হবে পি অরবিটাল ব্যতীত অন্য কোনো অরবিটাল হতে পারবে না। তাহলে এইটার জন্য যদি আমি নেই তাহলে এখান থেকে আমি কত পাবো ভাইয়া, যে n এর মান হচ্ছে কত 3, আর এখানে এল এর মান কত আমাদের ভাইয়া 1, অর্থাৎ 3 প্লাস 4, অর্থাৎ 4 হচ্ছে যেটা শর্ত আমাকে মানতেছে, এল এর মান 1। সো এখানে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। সো 6টা ইলেকট্রনের জন্য আমাদের কি হবে ভাইয়া, এটা বেসিক্যালি কি হবে যে কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে এটা হবে। সো এখানে ইলেকট্রন কয়টা আছে 3p6 দেখতেছি, যার কারণে এটার আনসার কি হবে আমাদের ভাইয়া, একটু দেখো একটুখানি জাস্ট ট্রিকি কোশ্চেন, দেখো ভাই কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, এটা এই কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড, বাট শুরুতে তোমরা দেখলে হয়তো বা তোমাদের কাছে কি ঋণাত্মক হবে, হ্যাঁ ভাই ওখানে ঋণাত্মক দিচ্ছে যেহেতু, সো ওখানে অন্য কোনো অপশন ছিল না, যার কারণে ঋণাত্মক হবে। ওকে, সো উল্টো দিকে থাকলে হচ্ছে ঋণাত্মক হয়ে থাকে। সো এখান থেকে এই কনসেপ্টের আলোকে আমরা কি বলতে পারতেছি, আমাদের এই কোশ্চেনের আনসার কি হচ্ছে ভাইয়া, নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করতেছি, নিকেলের আমরা এখান থেকে লক্ষ্য করতেছি যে নিকেলের ক্ষেত্রে যদি আমাদের কি থাকে জাস্ট n প্লাস এল এর মান এটা যে 4 হচ্ছে, সেটা হচ্ছে 6টা মাত্র ইলেকট্রনের জন্য হচ্ছে। সো এখানে আনসার আমাদের কি হবে ভাইয়া 6 হয়ে যাবে। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এইটাতে কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত ভাইকে জানাও যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে চলেন চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন কি বলছে, 17 নাম্বার কোশ্চেন, সেটা বলেছে যে ভাইয়া ইলেকট্রন বিন্যাস ও এর নিয়মসমূহ। আমরা জানি ইলেকট্রন বিন্যাসগুলো কীভাবে হয়ে থাকে, বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নীতি যে আছে, এই 3টা বিষয়ের উপর বেসিক্যালি ইলেকট্রন বিন্যাসটা হয়ে থাকে। একটা হচ্ছে আউটবাউ নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি, একটা হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। এই 3টা কনসেপ্টের উপর বেসিক্যালি হয়ে থাকে। অথবা এখান থেকে আমরা আরও কিছু নীতি দেখতে পারি, সেটা হচ্ছে সোডিংজারের তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, আর হচ্ছে এখান থেকে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, এবং এখান থেকে আমরা দেখেছিলাম যে আসলে আমাদের পলির বর্জন নীতি, এটা তো আমরা দেখে ফেলেছি। সো এই কনসেপ্টগুলো বেসিক্যালি আমাদের হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি যে আছে, এই জিনিসটা হচ্ছে লাগে। সো ইলেকট্রন বিন্যাস ও এর নিয়মসমূহ কীরকমভাবে হয়ে থাকে। এখন ইলেকট্রন বিন্যাস যে আছে, এই ইলেকট্রন বিন্যাসটা আসলে আমাদের কীভাবে হয়ে থাকে সেই বিষয়টা আমরা ফার্স্ট অফ অল লক্ষ্য করবো, যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কী কী হয়ে থাকে, বা ইলেকট্রন বিন্যাসটা আমরা কীভাবে করে থাকি। এই যে বললাম আউটবাউ নীতি, আউটবাউ নীতি, এই আউটবাউ নীতি যে রয়েছে, এই আউটবাউ নীতিটা কি হয় থাকে, প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ হয়, ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন ক্রমান্বয়ে কি করে থাকে, প্রবেশ করে থাকে। এখন এই কথাটা যেহেতু বলেছে, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি শক্তির উপর নির্ভর করে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান যেটার বড় হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী স্তর, আর যেটার কম হবে সেটা হচ্ছে আমাদের কম শক্তিশালী স্তর। এটা হচ্ছে আউটবাউ নীতি বলা হয়। এখন এইখানের মধ্যে আমাদের বেসিক্যালি শক্তির কনসেপ্ট থেকেই যেহেতু বলছে, সো এখানে আমাদের এই যে আমাদের আউটবাউ নীতি লক্ষ্য করতে হবে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার ক্ষেত্রে কোন অরবিটালটির কোন ক্রমটি সঠিক, অর্থাৎ কোন ক্রমটা আসলে সঠিক আছে সেই বিষয়টা বলছে। অর্থাৎ এখান থেকে আমাদেরকে বলা আছে যে ভাইয়া 4s3p 4p আর আছে 5d, অথবা এখান থেকে আছে 4d আছে। ওকে আচ্ছা, আর কোনো কিছু 5p এখানে 5s এটা নাই, 4d, সো 4d আছে। ওকে, অ্যান্ড দেন 3d আছে। এখন ভাই এখান থেকে আমরা জাস্ট কি করবো, যোগ করে করে দেখবো যে আসলে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। এটার ক্ষেত্রে যদি আমরা নেই তাহলে n এর মান হচ্ছে 4 প্লাস হচ্ছে l এর মান হচ্ছে 0, সো এটা হচ্ছে 4। 3p এর জন্য হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, 4p এর জন্য হচ্ছে 4 প্লাস 1,
কারণ n এর মান 4 আর p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1 আর 5 প্লাস 0 সো এখান থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের কি ভাই 4, এটাও আমরা দেখতেছি কি ভাই 5 আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে এইখানের মধ্যে দেখতেছি আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই 3p আমাদের কি হয় যে এইটা হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে বড় শক্তি স্তর বলছে, কিন্তু এর থেকেও বড় শক্তি স্তর কি আছে, এই যে এইটা আছে। সো 5s এর পার্টগুলো হচ্ছে আগে দেওয়া যদি থাকতো তাহলে আমরা বলতাম যে এটা ঠিক আছে। এখন 4s এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে হচ্ছে কি 4 প্লাস হচ্ছে 0, 3d এর জন্য হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, এখান থেকে হচ্ছে 4p এর জন্য আমরা লক্ষ্য করি এদিকে 4 প্লাস 1, 5s এর জন্য 5 প্লাস হচ্ছে কি ভাইয়া 0। তাহলে এখান থেকে আসছে কত ভাইয়া 4, এখান থেকে হচ্ছে 5, এখান থেকে হচ্ছে 5, এখান থেকে হচ্ছে 5, অর্থাৎ 5 5 5, অর্থাৎ এখান থেকে এইখানের মধ্যে দেখতেছি যে ইলেকট্রন পূরণ হওয়ার ক্ষেত্রে। সো এখানে আমাদের কি হবে, আগে হচ্ছে এটা ছোট যার কারণে এটাতে আগে প্রবেশ করবে, তারপর হচ্ছে কি এটাতে প্রবেশ করবে যেহেতু এটা, তারপরে হচ্ছে কি 4p আর এটা, তারপরে হচ্ছে এটা। সো আমাদের খ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। কারণ কি, কারণটা হচ্ছে এইখানের মধ্যে আমরা জানি যদি কি হয়ে থাকে যে এই যে n প্লাস এল এর মান যদি কি হয়ে থাকে n প্লাস এল এর মান, এরকম ঘটনা লক্ষ্য করা যায় যে n প্লাস এল এর মান যদি সমান হয়ে থাকে, n প্লাস এল এর মান সমান হলে যার n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে ভাইয়া এই যে এটাও 5 এটাও 5 এটা 5, বাট প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, যার কারণে হচ্ছে কি হবে আমাদের এইটাতে আগে প্রবেশ করবে, তারপরে এটাতে, তারপরে এটাতে। অর্থাৎ 4s এর ক্ষেত্রে হচ্ছে 4 হয় থেকে, যার কারণে হচ্ছে কি ওইটাতে আগে কি করবে যে n প্লাস এল এর মান কম হওয়ার কারণে ওইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে এই কোশ্চেনে 17 নাম্বার কোশ্চেনের আনসার কি পেয়ে যাচ্ছি ভাইয়া, যে খ নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটুখানি ভাইকে বলো যে ভাই এটা সবাই বুঝতে পারলেন কিনা। একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা। কি বুঝেন নাই রে ভাই, 16 নাম্বারের কি বুঝেন নাই? ও আচ্ছা, 16 নাম্বার n প্লাস এল এর মান 4 হবে রে ভাই। কোনটার জন্য, কোন শক্তি স্তরের জন্য হচ্ছে n প্লাস এল এর মান হচ্ছে 4 হবে? যে এখান থেকে দেখো আমরা যদি দেখি n প্লাস এল এর মান, অর্থাৎ এল এর মান এখানে সব সময় হচ্ছে কি ভাই 1 হবে। এখানে এল এর মান হচ্ছে 1 মানে p অরবিটাল, অর্থাৎ p অরবিটাল আছে কোনটা, এইটাতে আছে আর এইটাতে আছে, আর কোনটাতে আছে নাই। সো এইখানের মধ্যে 3p এর জন্য হচ্ছে কি 3p6 যে আছে, 3p6 মানে কি n এর মান এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত 3 না, আর l এর মান কত 1 না, তাহলে 3 আর 1 4 যদি যোগ করি আমি কত আসে 4 আসে। সো এই অরবিটালের মধ্যে ইলেকট্রন ছিল কয়টা, 6টা ছিল, যার কারণে এখানে আনসার কি হবে 6 হবে। বুঝতে পারছেন, এই কারণে আনসার 6 হবে। এটা একবারে ইজি ছিল, একবারে ইজি ছিল, একটু মনোযোগ দিলেই ভাই পারা যায়। পোলাপান খালি মনোযোগ দেয় না, জাস্ট খালি বলে ভাই বুঝি নাই। ওকে, সো দেখো 17 নাম্বার যেটা আমরা এখান থেকে ইতিমধ্যে দেখে ফেলেছি যে ভাই এটা হচ্ছে কি ভাই n প্লাস এল এর মান দিয়ে হচ্ছে কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটা পেরে যাই। একটু এটা বলো তো ভাই, এটা সবাই বুঝতে পারছো কিনা? এটা একটু ভাইকে জানান যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। ওকে চলেন 18 নম্বর কোশ্চেন আমরা দেখব। কি বলছে এখান থেকে যে হুন্ডের নীতি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন আমরা জানি হুন্ডের নীতিটা কি হয় থাকে। হুন্ডের নীতি বেসিক্যালি হয়ে থাকে, আমরা জানি আউটবাউ নীতি দেখে ফেলেছি। হুন্ডের নীতি হয় থেকে কি, হুন্ডের নীতি
হয়ে থাকে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রনগুলো প্রথমে কি হবে, একমুখী স্পিনে অবস্থান করবে, অর্থাৎ অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকবে। এবং এইখানের মধ্যে দেখো কোনটির জন্য প্রযোজ্য নয়, এইখানের মধ্যে হুন্ডের নীতি যে আছে, হুন্ডের নীতিটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে পি অরবিটাল যে রয়েছে যেটা হচ্ছে তিনটা উপবস্থায় বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ পিএক্স পিওয়াই পিজেড, পিএক্স পিওয়াই পিজেড আমরা বলতে পারি। আবার ডি অরবিটাল যে রয়েছে এটা পাঁচটা উপবস্থায় বিভক্ত হয়ে থাকে। সো এইখানের মধ্যে বাট এস অরবিটাল যে রয়েছে এস অরবিটালটা একটা উপস্তরে বিভক্ত হয়ে থাকে। সো এইখানের মধ্যে আমাদের কি হয় না, শুধুমাত্র এই যে এস অরবিটালের জন্য হচ্ছে কি হয় না ভাইয়া, যে এস অরবিটালের জন্য হুন্ডের নীতিটা আমাদের প্রযোজ্য হয় না। অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে অক্সিজেন যে আছে, অক্সিজেন এই মৌলটার ক্ষেত্রে যদি আমরা দেখি এটার ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না, হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কারণ কি 1s2 2s2 2p, আচ্ছা অক্সিজেন না, অক্সিজেন না, হিলিয়াম যদি আমি বলি তাহলে হচ্ছে বোঝা যাবে হিলিয়াম। কারণ কি 1s2, কারণ এস অরবিটালের জন্য আমরা এটা কি করতে পারি না, যে প্রথমে অযুগ্ম অবস্থায় পাঠিয়ে দিতে পারি না। অর্থাৎ অযুগ্ম মানে হচ্ছে এই যে এভাবে এভাবে ইলেকট্রনগুলো আগে হচ্ছে অযুগ্ম অবস্থায় এভাবে এভাবে ইলেকট্রনগুলো আগে যাবে, অর্থাৎ এটাকে বলা থেকে অযুগ্ম অবস্থা। সো হুন্ডের নীতি হুন্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা হচ্ছে এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়। বাট পি অরবিটাল, এফ অরবিটাল, ডি অরবিটাল, বাকি যা যা অরবিটাল আছে সবার জন্য কি হবে ভাইয়া, হুন্ডের নীতিটা প্রযোজ্য হবে। শুধুমাত্র এস অরবিটালের জন্য হচ্ছে হুন্ডের নীতিটা প্রযোজ্য হয় না। সো এই কারণে এটার আনসার কি হবে, এস অরবিটাল হবে। 19 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে। অর্থাৎ এটা বেসিক্যালি হচ্ছে আমাদের পলির বর্জন নীতি যে আছে, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা কি হয় থেকে, যে ভাই স্টার 1 2 4 হ্যাজ দিয়ে মাথা রাখবে, একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হতে পারবে না, সমান হতে পারবে না। এই কথাটা হচ্ছে যাকে আমরা পলির বর্জন নীতি বলে থাকি। এখন তুমি যদি একটা মৌল দেখো যে ভাইয়া এইখানের মধ্যে হিলিয়াম আমি নিলাম, বলছে পরমাণুতে একটি পরমাণুতে দুইটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান, সর্বোচ্চ কি হবে ভাইয়া, কয়টা কোয়ান্টাম সংখ্যার মান আমাদের সমান হতে পারে। অর্থাৎ হিলিয়াম যে আছে, হিলিয়ামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 হয়ে থাকে, অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন আছে। সো এন এর মান এখান থেকে আমি দেখতেছি এটার ক্ষেত্রে একটা ইলেকট্রন বললাম E1, একটা ইলেকট্রনকে বললাম E2। তার এইখানের মধ্যে এন এর মান আমরা দেখতেছি এটার জন্য কি হচ্ছে ভাইয়া 1 হচ্ছে, যে এন এর মান 1, এটার জন্য হচ্ছে এই ইলেকট্রনের জন্য হচ্ছে 1। এল এর মান কত হবে, এটা এস যেহেতু এসের জন্য আমরা জানি এল এর মান কি হয়ে থাকে, 0 হয়ে থাকে। সো এটাও 0, এটাও 0। এম এর মান কি হবে ভাইয়া, এটাও 0, এটাও 0। কারণ এম এর মানটা কি হয়ে থাকে, এম এর মানটা হয়ে থাকে যে এম এর মানের রেঞ্জ কি হয়ে থাকে প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হয়ে থাকে, বা মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হয়ে থাকে। সো এটা 0, এটাও 0। আর এম এস এর মান অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা দেখতেছি এখান থেকে কি হবে, প্রথমে আগে ঘড়ি কাটার দিকে যাবে, তার মানে প্লাস হাফ, আর একটা কি হবে ভাইয়া মাইনাস হাফ হবে, আর একটা ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে। সো এখানে সর্বোচ্চ মান একই হতে পারে কয়টার ভাইয়া, যে ভাইয়া চারটা থাকে আমাদের কোয়ান্টাম সংখ্যা, যার মধ্যে আমাদের কি হবে সর্বোচ্চ তিনটার মান সমান হতে পারবে, বাট অন্তত পক্ষে একটা কি হবে ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ সংখ্যার মান একই হতে পারবে, সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া, যে সর্বোচ্চ তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারবে, বাট অন্তত পক্ষে একটা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, আলাদা হবে। সো একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবার ক্লিয়ারলি বোঝা গেছে কি না, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে চলেন তাহলে 20 নাম্বার কোশ্চেনে আমরা মুভ করব। 20 নাম্বার এইখানের মধ্যে আমাদের যে বিষয়টা বলছে সেটা হচ্ছে বর্ণালীমিতি বা হাইড্রোজেন বর্ণালী যে রয়েছে এই কনসেপ্টটা আমাদেরকে বলছে। এখন এখান থেকে দেখো রিডবার্গ ধ্রুবকের মান কত, এটা ডিরেক্ট একটা মুখস্থ জিনিসপত্র, সেটা হচ্ছে 10 96 78 আমরা বলে থাকি। 10 96 78 ইন্টু 10 টু দি পাওয়ার কি হয়ে থাকে 7 যে আছে সেটা হয়ে থাকে। ভাইয়া রে একটু দেখো, আমি বললাম কি একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। অর্থাৎ এই যে আমি হিলিয়াম নিলাম, এইখানের মধ্যে দেখো এটার কোয়ান্টাম সংখ্যার মান, এটা দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান এবং এখানকার দুটো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়েছে, কিন্তু একটা মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মান একটা মাত্র কোয়ান্টাম সংখ্যা, এটা 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 এই তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একই না,
সেম সেম, কিন্তু এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কি হয়েছে, আলাদা আলাদা হয়ে গেছে, যার কারণে সর্বোচ্চ কি হবে, মান একই হতে পারে, সেটা হচ্ছে 3টা কোয়ান্টাম সংখ্যার মান, কারণ আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4টা, যার কারণে এখান থেকে আমরা বলতেছি একটা মাত্র কোয়ান্টাম সংখ্যার মান আলাদা আলাদা হয়ে গেছে, যার কারণে এখানে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, একই হতে পারে, বাট আরেকটার হতে পারবে না। ওকে, সো বর্ণালী ভিতরে এই কনসেপ্ট থেকে আমাদের বলছে রিডবার্গ ধ্রুবক যে রয়েছে, রিডবার্গ ধ্রুবকের মান আমাদের কত হয় থেকে। সো রিডবার্গ ধ্রুবক আমরা কি জানি যে ভাই রিডবার্গ ধ্রুবক হচ্ছে যেটা আমরা রিডবার্গ সমীকরণ যে রয়েছে, রিডবার্গ সমীকরণের এখান থেকে আমরা বেসিক্যালি রিডবার্গ সমীকরণটা পাওয়া যায়, সেটা হচ্ছে নিউ বার ইকুয়াল লেখা যায় 1/λ ইকুয়াল লেখা যায় জেড স্কয়ার ইনটু হচ্ছে 1/n1 অর্থাৎ ছোট মান মাইনাস 1 হচ্ছে কি বড় মান যে আছে n2 স্কয়ার, এটা হয় থেকে আমাদের কি ভাই রিডবার্গ সমীকরণ বলা থাকে, এবং যেখানে এর সাথে কি হয় থেকে আরএস গুণ হয় থেকে আরএস, যেটাকে আমরা রিডবার্গ ধ্রুবকের মান বলে, যেটা হচ্ছে 10 96 78 ইন্টু 10 টু দি পাওয়ার কি হবে ভাইয়া 7 পার মিটার হয় থেকে। ওকে, 7 পার মিটার হয় থেকে এর মান। ওকে, সো একটু ভাইকে বলেন যে ভাইয়া এটার আনসারটা তাহলে আমাদের কি হচ্ছে। একটু দ্রুত ভাইকে জানান যে এটা আমরা নর্মালি জানি যে বিষয়টা সেটা হচ্ছে 10 96 78 পার সেন্টিমিটার হয় থেকে, অথবা এটাকে লেখা যায় যে ভাইয়া 10 96 78 যে রয়েছে এটা যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখান থেকে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার লেখা যায়। সো ওই কনসেপ্ট থেকে আমাদের বেসিক্যালি এটা চলে আসে। ওকে, সো এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। সো এখান থেকে আমাদের আনসার কি আসতেছে ভাইয়া, ঘ নাম্বারটা আসতেছে, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে ভাইয়া, যে এখান থেকে 21 নাম্বার কোশ্চেন কি বলছে, যে কোনটি দৃশ্যমান বর্ণালী, আসলে কোনটা দৃশ্যমান বর্ণালী। আমরা জানি বিভিন্ন ধরনের আমাদের হাইড্রোজেন বর্ণালী আছে, এদের মধ্যে হচ্ছে কি ভাইয়া, লাইমান সিরিজ, বামার্ট সিরিজ, প্যাসেন সিরিজ, লাইম্যান সিরিজ, বামার্ট সিরিজ, প্যাসেন, ব্রাকেট, ফুন্ট, হামফ্রেশ, এরকম সিরিজ হয়ে থাকে। এখন এইখানের মধ্যে লাইম্যান সিরিজ রয়েছে যেটা হচ্ছে আমাদের কি ভাই অতি বেগুনি আলোক রশ্মি দেখা যায়, অতি বেগুনি আলোক রশ্মি। আর বামার সিরিজ যেটা রয়েছে যেটাতে দৃশ্যমান আলোক রশ্মি লক্ষ্য করা যায়। আর প্যাসেন হচ্ছে অবলোহিত বা যেটাকে আমরা ইনফ্রারেড রে বলি, আর এটা হচ্ছে ইউভি রশ্মি। আর ব্রাকেট যে রয়েছে এটা হচ্ছে ইনফ্রারেড রে, আর ফোন্ট যে রয়েছে বাকি সবগুলো হচ্ছে ইনফ্রারেড রে বা এয়ার রশ্মি দেখা যায়। সো এইখানের মধ্যে কোনটা দৃশ্যমান বর্ণালী হবে সেটা হচ্ছে আমরা জানি যে ভাই দৃশ্যমান বর্ণালী আসলে কোনটা হবে, সেটা হচ্ছে বামার্ট সিরিজের জন্য হবে। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার বামার্ট সিরিজ, এটার আনসার হচ্ছে কি আমাদের ভাইয়া বামার্ট সিরিজ। সো একটু সবাই ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, একটু ভাইকে জানাও যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কি না। ভাই বলেন, হ্যাঁ ভাই বলেন, হ্যাঁ বলেন। ওকে ভাইরা দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি ভাইয়া, যে এখান থেকে যে আমাদের এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এখান থেকে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে আমাদের এইটা। ওকে ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। 22 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভাইয়া চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিওথেরাপি যে রয়েছে এই ফিজিওথেরাপিতে আসলে কোনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, একটুখানি সবাই গেস করেন দেখি ফিজিওথেরাপিতে কোনটা আমাদের বেসিক্যালি ব্যবহার করা হয়। ঠিক আছে,
সবাই একটু গেস করেন যে আসলে ফিজিওথেরাপিতে আসলে আমাদের কোনটা ব্যবহার করা হয়ে থাকে। একটু সবাই গেস করেন। আচ্ছা, দেখো আমি এখানে একটু কনসেপ্টগুলো তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের এই বিষয়টা খুবই ইজি হবে। সেটা হচ্ছে আমরা জানি যে বিষয়টা, সেটা হচ্ছে ফিজিওথেরাপি যে রয়েছে, ফিজিওথেরাপিতে অর্থাৎ আইআর রশ্মি যে রয়েছে, যেটাকে অবলোহিত রশ্মি আমরা বলি, অবলোহিত রশ্মি। এই অবলোহিত রশ্মির ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় থেকে আর কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল যে রয়েছে, এই রিমোট কন্ট্রোল, তারপর হচ্ছে তোমার সেন্সর পালস, অপটিক্যাল ফাইবার যে রয়েছে, অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে ফিজিওথেরাপি যে রয়েছে, এই ফিজিওথেরাপিতে কি করা হয় থাকে ভাইয়া, এই যে তোমার ব্যবহার করা হয়ে থাকে তোমার আইআর রশ্মি। এবং ইউভি রশ্মি যে রয়েছে, আলট্রাভায়োলেট রে যে রয়েছে, ইউভি রশ্মি যেটা হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং এইখানের মধ্যে ইউভি ল্যান্সে ব্যবহার করা হয়ে থাকে, এবং ভিটামিন ডি প্রস্তুতিতে ব্যাকটেরিয়া ভাইরাস নির্মূলে কি করা থাকে ভাইয়া, নির্মূলে এখানে ব্যবহার করা হয় থাকে তোমার কি ভাই, ইউভি রশ্মি যে রয়েছে, ইউভি রশ্মিটাকে ব্যবহার করা হয় থাকে। এখন কথা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে তাহলে ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হবে। সো এখান থেকে আমরা দেখতেছি যে আইআর রশ্মি বা ইনফ্রারেড রে আমাদের বেসিক্যালি ব্যবহার করা হয় থাকে। ওকে, সো একটু ভাইকে বলো তো যে ভাই এইখান থেকে আমাদের আইআর রশ্মি আর হচ্ছে ইনফ্রারেড রে যে রয়েছে বা আইআর রশ্মি আমরা যেটাকে বলি, আর ইউভি বা অতিবেগুনি রশ্মি যে রয়েছে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি মানে কি হয় থাকে ভাইয়া, ব্যবহার করা হয়ে থাকে। ভাইয়া দেখো আমি একটু বিষয় বলি, এখানে সব টাইপের স্টুডেন্ট আছে এটা আমি মাথায় রাখি। ভাই দেখো আমিও হচ্ছে ভাই কখনো হচ্ছে বলতেছি না যে আসলে ভাই আমি এই কারণে হচ্ছে আমি আবার, তুমি যদি ভাই দেখো একটা বিষয় বলি আমি তোমাদেরকে, দেখো অ্যাট এ টাইম হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট কিন্তু এখানে ক্লাস করতেছে। সো যদি তোমার প্রবলেম থাকে একটুখানি আবার মানে ভাই এটা তো রেকর্ড থাকতেছে, সো একটুখানি পিছনের দিকে ব্যাক জাস্ট পজ করে একটু পিছনের দিকে টানা নিবা, দেখবা যে হচ্ছে আমার কথাটা আবার তুমি শুনতে পারবা, ওটা তখন বুঝতে দিতে পারবা, বুঝতে পারছো? নাহলে হচ্ছে আদার্স যে অডিয়েন্সগুলো আছে তারা হচ্ছে ভাই তাদের কাছে একই জিনিস বারবার হচ্ছে শোনাটা খারাপ লাগতে পারে, এটা খুবই নর্মাল বিষয়। ওকে, সো আমিও কিন্তু স্টুডেন্ট ছিলাম অনলাইনের, সো আমি বিষয়গুলো বুঝি যে আসলে ভাই এখানে বিষয়টা কীরকম হয়, বুঝতে পারছেন আমার কথা? ওকে চলেন 23 নাম্বার কোশ্চেন আমরা দেখবো এখন। 23 নাম্বার কোশ্চেনটা আসলে কি বলছে আমাদের, 23 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে যে বিষয়টা বলেছে সেটা একটুখানি লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক, অর্থাৎ কোনটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয় থেকে অধিক পরিমাণে হয় থেকে, সেটা একটুখানি লক্ষ্য করেন যে আসলে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হয় থেকে অধিক হয়ে থাকে সেটা আমাদেরকে বলছে। এখন ভাইয়া দেখো এখান থেকে কি আছে, ইউভি রশ্মি আছে, এক্স রে আছে, আর হচ্ছে মাইক্রোওয়েভ আছে, এবং আইআর রশ্মি আছে। আমরা জানি একটা শর্টকাটের মাধ্যমে আমরা বেসিক্যালি মাথায় রাখতে পারি মগা র অতি দ্রি অব মা
রে, অর্থাৎ মহাজাগতিক রশ্মি গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে আমরা যেটাকে বলি এক্স রে, তারপর হচ্ছে অতি বেগুনি, তারপর হচ্ছে দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রড থেকে হচ্ছে রেডিও। সো এখান থেকে যদি উপর থেকে নিচের দিকে যাই আমরা, তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হয় থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। উপর থেকে নিচে দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়তে থাকে, অর্থাৎ কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখতেছি সবার শেষের দিকে আমাদের কি আছে, এই যে মাইক্রোওয়েভ যে আছে শেষের দিকে আছে। সো মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, সব থেকে বেশি হবে। ওকে ভাইয়া, ওকে, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো একটু ভাইকে বলেন যে ভাই এইটা বিষয় সবাই বুঝতে পারছেন কিনা, যে ভাই মহাজাগতিক রশ্মি, রঞ্জন রশ্মি সব থেকে হচ্ছে ইউভি আর গামার তরঙ্গ দৈর্ঘ্য অধিক। ভাইয়া দেখো এখানে সবচেয়ে কম হচ্ছে ভাই ওইগুলোর হবে, কারণ উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয় থেকে তরঙ্গ দৈর্ঘ্য অধিক, কারণ উপর থেকে নিচে দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয় থেকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে দিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয় থেকে বৃদ্ধি পায়। সো এটার আনসার কি হবে আমাদের ভাইয়া, এটার আনসার কি হবে একটু বলেন দেখি। সবাই একটু আনসার দেন, আনসার দেন একটু। ওকে, চলেন চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। 24 নম্বর কোশ্চেন। ইতিমধ্যে হচ্ছে আমরা এই কনসেপ্টটা দেখে ফেলেছি। সো যে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোককে ব্যবহার করা হয় দেখে, সেটা আমরা দেখেছিলাম ইউভি তরঙ্গদৈর্ঘ্য যে রয়েছে, ইউভি তরঙ্গদৈর্ঘ্যটাকে হচ্ছে বেসিক্যালি কী করা হয় ভাইয়া, এখান থেকে ব্যবহার করা হয় থেকে। ইউভি তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি কী হয় থেকে, ইউভি তরঙ্গদৈর্ঘ্য আলোক রশ্মিকে কী করে থেকে ভাইয়া, এখান থেকে ব্যবহার করা হয় থেকে। ওকে, সো জাল টাকা এবং জাল পাসপোর্টের ক্ষেত্রে কী হবে আমাদের বলেন দেখি একটুখানি। একটু সবাই আনসার দেন, সবাই আনসার দেন দেখি, এটা কে কে পারে দেখা যাক। আচ্ছা দেখো, এখান থেকে আমি একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে ইউভি রশ্মি যে রয়েছে যেহেতু ব্যবহার করা হয় থাকে, এটা রেঞ্জটা আসলে কত হয় থাকে, 10 ন্যানোমিটার থেকে আমাদের হয় থেকে 320 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে, অথবা আমরা 400 বলতে পারি। তো 400 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে কি এটার রেঞ্জটা আমরা বলে থাকি যে 400 পর্যন্ত আমাদের হয়ে থাকে। সো এইগুলোর বিভিন্ন পার্টে বিভিন্ন স্লোটে বিভিন্ন ধরনের হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য আলোকরশ্মি ব্যবহার করা থাকে। 10 ন্যানোমিটার থেকে যদি 30 ন্যানোমিটার হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে ইউভি গ্যাস্ট্রোএন্টারোলজি থেরাপিতে গ্যাস্ট্রোএন্টারোলজি থেরাপিতে এটা ব্যবহার করা হয় থাকে। এবং 30 থেকে আমাদের কী থেকে 200 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য যে আলো রয়েছে এইটার ক্ষেত্রে আমাদের কী থেকে ইউভি ফটো ইলেকট্রন যে রয়েছে, ইউভি ফটো ইলেকট্রন যে রয়েছে এটাকে ব্যবহার করা হয় থাকে। অ্যান্ড দেন এখান থেকে 230 থেকে কী হয় থেকে 230 থেকে 365 অথবা 375 পর্যন্ত ইউভি আইডি অথবা জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয় থাকে। এবং এখান থেকে 200 থেকে 400 ন্যানোমিটার অথবা
200 থেকে 370 যে আছে ড্রাগ শনাক্তকরণে ব্যবহার করা থাকে, এইটাকে বেসিক্যালি ড্রাগ শনাক্তকরণে ব্যবহার করা থাকে, ড্রাগ শনাক্তকরণ। এবং জীবাণুনাশক শনাক্তকরণের ক্ষেত্রে 240 থেকে কি থেকে 280 জীবাণু শনাক্তকরণে, জীবাণুনাশক কাজে ব্যবহার করা, জীবাণুনাশক কাজে কি থেকে ভাইয়া ব্যবহার করা হয় থেকে। সো যার কারণে এটা কি হবে আমাদের ভাইয়া, এখান থেকে আনসার হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য আলোকরশ্মি আমাদের কি হবে, হয়ে যাবে। ওকে, চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। 25 নাম্বার কোশ্চেন কি বলছে যে ভাই প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত, অর্থাৎ প্যাশন সিরিজের জন্য নিম্ন শক্তি স্তর। এখন প্যাশন সিরিজ আমরা জানি লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, অর্থাৎ আমি বলছিলাম এরকম বিষয় একটা যে ভাই সর্বনিম্ন যখন বলবে কি বলবে, সর্বনিম্ন বলবে। এখন কথা হচ্ছে যে আসলে প্যাশন সিরিজের জন্য হচ্ছে কি হচ্ছে আমাদের এখান থেকে যে আমরা দেখতেছি নিম্ন শক্তি স্তরের মান কত হবে। এখন এইটা হচ্ছে লাইমান সিরিজ আমরা বলে থাকি, তারপর বামার, প্যাশন, ব্রাকেট, ফোন্ট, হামপ্রেস, অর্থাৎ এন এর মান যখন আমাদের কি হবে ভাইয়া 1, এখানে হচ্ছে 2, 3, n1, এখানে হচ্ছে 4, n1 এর মান আমি বললাম 5। এখন লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, এখন লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্যাশন সিরিজ। এটার জন্য সর্বনিম্ন অর্থাৎ নিম্ন শক্তি স্তরের মান কত, অর্থাৎ নিম্ন অর্থাৎ সবচেয়ে কম। ভাই দেখো এইটা যদি হয় থেকে শক্তি স্তর, এটা কি নিচের দিক থেকে আসতে পারবে? আমরা জানি কোনো সময় যেন নিচের দিক থেকে আসতে পারে না, উপরের দিক থেকে আসে, অর্থাৎ এটার জন্য ঠিক তার উপরে যেটা আছে সেইটাই কি হচ্ছে নিম্ন শক্তি স্তর না। তাছাড়া এটা হচ্ছে আরও একটু দূরে না, তার থেকে এটা হচ্ছে কি আরও বেশি শক্তি স্তর না, অর্থাৎ দূরের শক্তি স্তর। সো প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত হবে, সবচেয়ে কম কি হবে, ঠিক তার উপরের যেটা আছে সেইটা হবে না, অর্থাৎ সবচেয়ে কম পরিমাণে প্রেশার দিবে কোনটা। এটা যদি হচ্ছে এন এর মান যদি কি 3 হয়, ঠিক তার কি হবে, নিম্ন শক্তি স্তর কত হবে, 4 হবে, কারণ ঠিক তার উপরেরটা। সো এই কারণে ওই কনসেপ্ট থেকে আমরা বলে দিতে পারবো এটার আনসার আমাদের কি হবে ভাইয়া, 4 হবে। কি হবে এটা, আনসারটা হয়ে যাবে আমাদের 4। সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারলেন কি না, ওকে চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা দেবো। নিম্ন শক্তি স্তর, প্যাশন সিরিজের নিম্ন শক্তি স্তরের মান কত? আচ্ছা সরি একটুখানি দেখেন, এখানে বেসিক্যালি নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর আমাদের বেসিক্যালি কোন বিষয়টা বলছে, এই যে আমরা রিডবার্গ ধ্রুবক যে আছে না, নিউ বার ইকুয়াল কি জানি 1/λ ইকুয়াল কি দেখা যায় RH ইন্টু হচ্ছে কি 1/n লো মাইনাস হচ্ছে 1/n হাই। ওই কনসেপ্টের আলোকে বেসিক্যালি এখান থেকে বলছে আমাদেরকে কোশ্চেনটা যে নিম্ন শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর। সো এখানে নিম্ন প্যাশনের জন্য হচ্ছে কত, যে 3 হবে, প্যাশনের জন্য হচ্ছে নিম্ন শক্তি স্তর হচ্ছে এইটা। ঠিক যদি বলতো তার সর্বনিম্ন যদি আমাদের শক্তি বা হচ্ছে সংখ্যা যদি বলতো, অর্থাৎ তরঙ্গ সংখ্যা যদি বলতো অথবা তরঙ্গ দৈর্ঘ্যের এই কনসেপ্ট আমাদেরকে বলতো, তাহলে তরঙ্গ সংখ্যা যদি বলতো তাহলে আমরা বলতাম যে ভাই ঠিক তার উপরের যেটা আছে সেটা থেকে হবে। সো এই কারণে আমাদের কি হবে, প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত হবে, সেটা হচ্ছে কি ভাইয়া 3 হবে। কি হবে, 3 হবে। ওকে চলেন 26 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা মুভ করব। ওকে, এটাই আমাদের এমসিকিউ এর লাস্ট পোর্শন, বর্ণালীর আগ মুহূর্ত বন্ধ। সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত। ভাই দেখো হাইড্রোজেন পরমাণুর অর্থাৎ জেডের মান কত আমাদের ভাইয়া, জেডের মান হচ্ছে 1। বর্ণালীতে প্যাশন সিরিজের জন্য কোন সিরিজ, প্যাশন সিরিজ, অর্থাৎ লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, অর্থাৎ এন এর মান অর্থাৎ ছোট মান হচ্ছে কত ভাইয়া, ছোট মান হচ্ছে 3। এর জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কি বলবো, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কি হবে, সর্বোচ্চ চাইছে। অর্থাৎ আমরা জানি নিউ বার তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার ইকুয়াল 1/λ লেখা যায়, ইকুয়াল আমরা জানি RH রিডবার্গ ধ্রুবক ইনটু হচ্ছে 1/ ছোট মান এর উপর হচ্ছে বর্গ মাইনাস হচ্ছে 1/বড় মান মানের উপর হচ্ছে কি ভাইয়া বর্গ। এটা হচ্ছে আর সাথে হচ্ছে জেড স্কয়ার থাকে আমাদের কি থাকে, এখানে ইনটু অবস্থা জেড স্কয়ার থাকে। সো জেডের মান 1 এখানে আমরা নিয়েছি। সো রিডবার্গ ধ্রুবক যেহেতু আমাদের কি বলছে যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, কি বলেছে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে।
এখন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যেহেতু বলেছে, সো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আমরা কীভাবে বের করবো, বা এর কনসেপ্টটা আসলে আমাদের কীভাবে আগানো উচিত। এখন এখান থেকে বেসিক্যালি যে কনসেপ্টটা হয়ে থাকে সেটা একটুখানি আমরা দেখব, দেখলে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা খুব সহজেই এটাকে ক্র্যাক করতে পারবো। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আমাদেরকে বলেছে, একটুখানি সবাই ট্রাই করেন দেখি। একটুখানি এটা সবাই ট্রাই করেন, একটুখানি এটা সবাই ট্রাই করেন যে আসলে ভাই এটা কেমনে কি হবে। দেখেন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে, কি বলছে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা অর্থাৎ ম্যাক্সিমাম তরঙ্গ সংখ্যা আমাদের কাছে লাগবে। অর্থাৎ যেটা হচ্ছে মিনিমাম কি হবে আমাদের ভাইয়া, যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, মিনিমাম কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইয়া এখান থেকে দেখেন আর এস রিডবার্গ ধ্রুবক যে আছে, রিডবার্গ ধ্রুবক আমি রাখলাম ইন্টু এখান থেকে আমরা কি করবো ছোট মান, অর্থাৎ প্যাসকেল সিরিজের জন্য হচ্ছে ছোট মান কত, 1/3 এর উপর স্কয়ার, 1/3 এর উপর স্কয়ার মাইনাস এখান থেকে আমরা কি করব, যে এইটা যদি আমরা কি করে থাকি ঠিক তার উপরেরটা থেকে নেই, এখান থেকে একটুখানি কোশ্চেনটাতে বেসিক্যালি একটু কোশ্চেনটা আমি চেক দিই। আচ্ছা এখান থেকে দেখেন আমাদের বেসিক্যালি এখান থেকে যে বিষয়টা হবে সেটা একটুখানি লক্ষ্য করেন তাহলে বুঝে যাবেন। দেখেন যদি আমাদের ঘটনাটা এরকম হয়ে থাকে, আমরা জানি কি ভাইয়া, যে আমরা জানি ই সমানুপাতিক কী হয়ে থাকে, নিউ বার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে। অর্থাৎ যদি আমাদের কী হয়ে থাকে, ই সমানুপাতিক সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, সর্বনিম্ন আর সর্বোচ্চর কনসেপ্টটা আমরা দেখি। সর্বনিম্ন যদি বলে তাহলে আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইয়া সর্বনিম্নের ক্ষেত্রে এন লো যেটা আছে, এন লোটা হবে যেটা আমরা বলে, অর্থাৎ লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, অর্থাৎ 3 বলছিল 3। আর এন হাইটা তখন কি হয়ে যাবে, এন হাইটা কি হবে, এই যে 2 এর 3 এর সাথে কি হবে তখন 1 হয়ে যেত, অর্থাৎ এখান থেকে হাইট আমরা তখন 4 পাইতাম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বনিম্নর ক্ষেত্রে। আর সর্বোচ্চ ক্ষেত্রে কি হবে, অর্থাৎ অনেক দূর থেকে সর্বোচ্চর জন্য কি হবে, যে সর্বোচ্চর জন্য আমরা এখান থেকে ঠিক এন লো এর মান 3 পাইছি, তার এন হাই কি হবে, এন হাই সর্বোচ্চ হবে, অর্থাৎ ইনফাইনিটিও হবে না। সো এখান থেকে বড় মান আমাদের কি হবে, ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ভাইয়া, যে RH বাই হচ্ছে কি 9, RH বাই 9, অর্থাৎ এইটা হবে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটু ভাইকে বলেন যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। হ্যাঁ দৈর্ঘ্য বললে উল্টে দিলে হবে। সর্বনিম্ন বললে ভাইয়া ওইটা হইতো, তুমি যেটা বলছো সর্বনিম্ন হচ্ছে ওইটা হয়তো, যদি ওইটা বলতো তাহলে সর্বনিম্নের জন্য ওইটা হয়তো। ওকে, সো সবাই একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা। আচ্ছা একটুখানি দাঁড়ান দেখি আমি, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত।
লাইমান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ। আচ্ছা, আমি একটুখানি চেক দিচ্ছি, একটুখানি দাঁড়ান। ভাই এটা হবে, আপনাদের ওখানে হয়তো বা কোশ্চেনের আনসার ভুল দেওয়া আছে, এটা হবে আনসার। আর এস বাই হচ্ছে 9 তরঙ্গ সংখ্যা। ওকে, সো চলেন এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। এখানে একটু মিসকনসেপশন আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে, বাট এটা হচ্ছে রাইট ওয়ে। ওকে, এটা হচ্ছে রাইট আনসার। চলেন আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। অর্থাৎ নেক্সট কোশ্চেন বলতে হচ্ছে আমাদের বেসিক্যালি যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া আসলে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল যে আছে, এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন চলে আসতে পারে। অর্থাৎ সিকিউ এর ক্ষেত্রে আমরা কীভাবে কোশ্চেনগুলো বেসিক্যালি আনসার করবো, বা সিকিউতে আসলে কীভাবে আমাদের অ্যাপ্রোচ করা দরকার, এই বিষয়গুলো আমি এখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো। সো একটুখানি দেখেন, এইখানের মধ্যে বোর আলফা কণা বিস্তরণ পরীক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত যে আছে, এই সিদ্ধান্তর পার্টটা আগে আমাদেরকে দেখতে হবে। সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো কি দেখছিলাম আমরা, যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গা কি হয় থেকে আমাদের ভাইয়া ফাঁকা হয় থেকে, এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিদ্যমান, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস বিদ্যমান, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস বিদ্যমান, এবং তারপরে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস আয়তন অতিনগণ্য, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। তারপর এখান থেকে পরমাণুর প্রায় সকল ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। থাকে। সো এইখান থেকে হচ্ছে জাস্ট রাদারফোর্ড পরমাণু মডেলের এই বিষয়গুলো হচ্ছে একটুখানি তোমার মাথায় নিতে হবে। ওকে, সো এইখানের মধ্যে, এবং এই মডেলটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল। সো এইখানের মধ্যে হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল থাকে যেটা হচ্ছে মহাকর্ষ বল, আর আকর্ষণ যেটা হচ্ছে পরমাণুর মধ্যে হয়ে থাকে। সো এইগুলো বিষয় হচ্ছে এখান থেকে জাস্ট দেখতে হবে। এবং এখান থেকে রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে সীমাবদ্ধতা যে আছে, সীমাবদ্ধতাগুলো একটুখানি জাস্ট বই থেকে দেখে নিবা, সীমাবদ্ধতা এখান থেকে বই থেকে জাস্ট দেখে নিতে হবে। ওকে, এবং এখান থেকে বোর পরমাণু মডেলও পুরো সেম টু সেম, যে সিদ্ধান্ত সমূহ আর হচ্ছে কি সীমাবদ্ধতা, এই দুটো পার্ট হচ্ছে তোমার মাথায় নিলেই ইনশাল্লাহ এখান থেকে আর কোনো প্যারা হবে না। ওকে, আর হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এবং হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবক যে সমীকরণ আছে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আসছে, যেটা আমরা ইতিমধ্যে হচ্ছে ওখান থেকে ওই কনসেপ্ট থেকে দেখে ফেলেছি। সো এখান থেকে জাস্ট পরমাণু মডেলের এই কনসেপ্টগুলো দেখলে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা এমসিকিউর মধ্যে হচ্ছে কিছু পার্ট ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে, যে আসলে এখান থেকে আমাদের কীভাবে অ্যাপ্রোচ করা দরকার। ব্যাসার্ধ এবং শক্তির এই কনসেপ্টগুলো আমরা হচ্ছে ওখানের মধ্যে দেখাই দিয়েছি তোমাদেরকে ইতিমধ্যে। সো শক্তি কীভাবে বের করতে হবে, কোন শক্তি স্তরে থাকলে কী হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কীভাবে বের করি সেটাও আমরা দেখাই ফেলেছি। ওকে, আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার যে পার্ট আছে, কোয়ান্টাম সংখ্যার পার্টের মধ্যে আছে আমাদের একটুখানি ল্যাক ছিল। সো আমরা কোয়ান্টাম সংখ্যার পার্টের এই পার্টটা দেখবো এখন। যে কোয়ান্টাম সংখ্যা যে আছে, অনেক সময় হচ্ছে তোমাদেরকে ভাই হ্যাঁ ভাইয়া সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ মানে কি ঠিক একবারে ইনফিনিটি পজিশন থেকে আসবে, ওটা হচ্ছে তুমি ভাইয়া যেটা বলতেছো সেটা হচ্ছে সর্বনিম্নর জন্য,
বুঝতে পারছো? তুমি যেটা বলছো সেটা হচ্ছে সর্বনিম্নের জন্য সোনার পাতের পরিমাণ কত? 0.004 সেন্টিমিটার, অর্থাৎ আপডেট বইয়ের মধ্যে যেটা আছে সেটা। ওকে, দেখেন এখান থেকে যে কোয়ান্টাম সংখ্যা, অরবিট ও এখান থেকে বলছে অরবিটাল ইলেকট্রন বিন্যাস এর নিয়ম সমূহ যে আমাদেরকে বলছে সেটা একটুখানি আমরা লক্ষ্য করি। সেটা হচ্ছে কি ভাই, কোয়ান্টাম সংখ্যা যে আছে অনেক সময় বলে যে এন এর মান 4, অর্থাৎ চৌথ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা কি করে থাকো ভাই, এখানে আমাদের কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এন ইকুয়াল যদি 4 বলা হয়ে থাকে, তার এল এর মান আমাদের কি হয়ে থাকে ভাই, 0 হয়ে থাকে, 1 হয়ে থাকে, 2 হয়ে থাকে, অ্যান্ড দেন 3 হয়ে থাকে। কারণ আমরা জানি যে এল এর মান কি হয়ে থাকে, এল এর মান 0 সহ n-1 পর্যন্ত হয়ে থাকে আমাদের। সো ওই কনসেপ্টের আলোকে আমরা দেখতেছি 0 এস পি, এই যে এটা 0 1 3 2 3 এইগুলো হয়ে থাকে। সো এখান থেকে এম এর মান আমাদের কত হবে ভাই, এম এর মান হচ্ছে 0, আর এম এর মান কি হয়ে থাকে, এম এর মান হয়ে থাকে আমাদের কি ভাই, এম এর মান -l থেকে কি হয়ে থাকে +l পর্যন্ত। অর্থাৎ এখান থেকে কি হবে -1 0 +1। তারপরে এটার জন্য কি হবে যে ভাইয়া এম এর মান কি হবে এটার জন্য -2 -1 0 +1 +2। আর এটার জন্য আমাদের কি হবে, এম এর মান হবে -3 -2 -1 0 +1 +2 +3। অর্থাৎ এখান থেকে এটার জন্য ইলেকট্রন কি হবে, আমরা জানি যে এটার জন্য এম এস এর মান কত হবে, এম এস এর মান হবে এখানে 2টা ইলেকট্রন থাকতে পারে কারণ একটা উপস্তরে, সো 2টা ইলেকট্রন থাকবে প্লাস মাইনাস। এটার জন্য কি হবে ভাইয়া, যে এম এস এর জন্য এখানে হচ্ছে কয়টা আছে, 1 2 3 আছে, অর্থাৎ 3টা, অর্থাৎ 3 দুগুণ 6টা হচ্ছে প্লাস মাইনাস ইলেকট্রন থাকতে পারে। এটার জন্য এম এস এর মান কি হবে, যে ভাইয়া এখানে 5টা থাকে, সো প্লাস মাইনাস কি হবে হাফ। এখান থেকে আমরা দেখতেছি 5টা ছিল, এখানে হচ্ছে কয়টা, যে 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ এম এস এর মান হচ্ছে 7টা ইন্টু প্লাস মাইনাস হাফ। সো এখান থেকে হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে আমাদের এভাবে আমরা ইলেকট্রন সংখ্যার মাধ্যমে হচ্ছে এখান থেকে এটা দেখাই দিতে পারবো। সো একটু ভাইকে বলেন এইটা সবাই বুঝতে পারছেন কিনা, যে ভাই এখান থেকে এন এর মান 4 দিয়ে দিতে পারে, এন এর মান যদি 3 দিয়ে দেয় জাস্ট হচ্ছে এখান থেকে এতটুকু, এন এর মান 4 দিলে হচ্ছে এইটা, যদি এন এর মান 3 দিয়ে দেয় তাহলে এখান থেকে এতটুকু, এন এর মান 3 দিয়ে দিলে তাহলে এখান থেকে এতটুকু জাস্ট দিয়ে করতে হবে। এবং আমরা অরবিটাল ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ আমরা ইতিমধ্যে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি, এন এর মান এল এর মান কী হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এই কনসেপ্টটা দেখাই ফেলেছে। সো এইগুলো বিষয় হচ্ছে এখান থেকে তোমাদের রিটেনের জন্য দেখতে হবে। এবং তড়িৎচুম্বকীয় বর্ণালী যে রয়েছে এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে হাইড্রোজেন বর্ণালী যে রয়েছে, হাইড্রোজেন বর্ণালীর এই কনসেপ্টটা যদি আমরা একটুখানি দেখতে যাই তাহলে হচ্ছে আপনি এখান থেকে এই টোটাল বিষয়টা হচ্ছে ওভারঅল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একবারে। আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আমি একটুখানি তোমাদেরকে ম্যাথও করাই দিব, তাহলে হচ্ছে তোমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। যে ভাই শক্তি স্তর ও বর্ণালীর ক্ষেত্রে আমরা জানি এখান থেকে যে নিউ বার ইকুয়াল লেখা যায় 1/λ ইকুয়াল কি লেখা যায় RH ইন্টু হচ্ছে কি ভাই 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 এর উপর স্কোয়ার, এবং এখানে জেড স্কোয়ার বলা হয়। এটা সমীকরণ। যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলে, কি বলে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে হবে কি, যেটাকে আমরা ল্যামডা ম্যাক্স বলতেছি। এই ল্যামডা ম্যাক্সটা কি হবে ভাইয়া, ল্যামডা ম্যাক্স হচ্ছে সিরিজ যেটা থাকবে, এই সিরিজ যেটা থাকবে অর্থাৎ যে সিরিজ বলবে লাইম্যান সিরিজ বামার সিরিজ যেটা বলবে সেটা হচ্ছে n1 অথবা n লো দ্বারা আমরা প্রকাশ করে থাকি। আর n হাইটা তখন কি হবে, n হাই বা n2 যে রয়েছে এটা আমাদের আসলে কোনটা হবে, সেটা হচ্ছে n1 প্লাস কি করবো, n1 প্লাস হচ্ছে জাস্ট 1 করে দেবো, অর্থাৎ n লো এর সাথে কি করবো, n লো এর সাথে জাস্ট 1 যোগ করে দেবো, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো। কারণ কি জানি, আমরা জানি এখান থেকে যে ভাইয়া ই ইকুয়াল লেখা যায় কি, ই ইকুয়াল লেখা যায় এইচ সি বাই হচ্ছে কি লেখা যায়, ল্যামডা লেখা যায়। তাহলে ল্যামডা কি করবো ভাই, সর্বোচ্চ করতে চাই, তাহলে এইখান থেকে ই ইকুয়াল কি লেখা যায়, এইচ সি নিউ বার যে রয়েছে এটা লেখা যায়। সো এটা সর্বোচ্চ করতে গেলে আমাদের কি করতে হবে, এইটা হচ্ছে জাস্ট এর আমরা ল্যামডা সর্বোচ্চ করতে চাই, অর্থাৎ ল্যামডা ম্যাক্সের জন্য হচ্ছে এই জিনিসটা। আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় থেকে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ যদি করতে চাই অর্থাৎ ল্যামডা মিনিমাম যদি আমি করতে চাই, অর্থাৎ নিউ বার ম্যাক্স যেটা হবে, নিউ বার ম্যাক্স যেটা হবে সেটা হচ্ছে
এটা যদি মিনিমাম হয় এটা হচ্ছে সর্বোচ্চ হবে, যেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখাই ফেলেছি। সো এটা সিরিজ যে আছে, সিরিজ কী হবে ভাইয়া? সিরিজ হচ্ছে n1 অথবা যেটা হবে n1 অথবা n লো, আর এখান থেকে n হাই বা অথবা n2 যেটা আছে যেটা হবে ইনফিনিটি, যেটা দিয়ে আমরা ইতিমধ্যে ম্যাথ করে ফেলেছি। সো ওই কনসেপ্টের আলোকে হচ্ছে আমি তোমাদেরকে একটা হচ্ছে সিকিউ দেখাচ্ছি, তাহলে হচ্ছে বেসিক্যালি তোমরা বুঝতে পারবা যে আসলে ভাই আমি যে তোমাদেরকে প্রশ্নটা করে দিয়েছি এটা আসলে কারেক্ট কিনা, এটা হচ্ছে তোমরা বুঝতে পারবা। নতুন বই হচ্ছে ভাই, নতুন বইয়ের মধ্যে আছে আপডেট করা থাকে, বুঝতে পারছো? হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে হচ্ছে একটুখানি দেখে নিবা, কারণ বিভিন্ন সময় বাংলাদেশের বইয়ের রাইটারের বইয়ের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইনফো দেওয়া থাকে। সো এই কারণে বলছি ভাই নতুন বইয়ের কথা। ওকে, সো দেখো আমি এখানে হচ্ছে একটা ম্যাথ করা দিচ্ছি তোমাদেরকে, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই কনসেপ্টটা আসলে কী এইভাবে হচ্ছে তোমাদের এখানে। অর্থাৎ বামার সিরিজ যে রয়েছে, অর্থাৎ এইখানের মধ্যে এইটা আমরা কি দেখছিলাম, এইটা দেখছিলাম আমরা হচ্ছে ল্যামডা বারের জন্য, অর্থাৎ ল্যামডা বার মানে ম্যাক্সিমাম, তাহলে এটা হবে কি ল্যামডা বার, এটা হচ্ছে মিনিমাম হবে ল্যামডা বার মিনিমাম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হবে এইটার জন্য, তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বনিম্ন হচ্ছে এইটার জন্য, আর এটা হচ্ছে সর্বোচ্চ হবে তখন এইটার জন্য। অর্থাৎ সর্বনিম্ন যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সেটার জন্য হবে কি ল্যামডা বার ম্যাক্সিমাম হয়ে যাবে। সো এখান থেকে এই কনসেপ্টের আলোকে যদি আমরা এখান থেকে ম্যাথটা দেখি, তাহলে দেখো যে ভাই বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, অথবা বলতে পারে এইচ আলফা, তোমাদের এইচ, দেখো এখান থেকে তাহলে বামার সিরিজের জন্য আমরা কি জানি n1 এর মান কত হবে, যে ভাই 2 হবে, তাহলে সর্বনিম্ন বলছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে n2 এর মান কি হবে, সর্বনিম্ন বলছে, তাহলে সর্বনিম্ন আমরা কি জানি ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম এই যে ল্যামডা সর্বোচ্চ, ল্যামডা ম্যাক্স, আর সর্বমিনিমাম কি হবে এই যে ইনফিনিটি হবে, জাস্ট কি হয়ে যাবে n2 এর মান ইনফিনিটি হবে, n2 এর মান ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ 1/λ সর্বনিম্ন যদি যেহেতু বলছে, যার কারণে বলবো r/s ইন্টু হচ্ছে 1/n1, n1 এর মান হচ্ছে 2 এর উপর বর্গ মাইনাস 1/∞ এর উপর বর্গ মানে 0। সো এখান থেকে কী হবে 1/r/s ইন্টু হচ্ছে কী ভাই যে 4, অর্থাৎ এটা হচ্ছে 1/λ মান, 1/λ মান। এখন 1/λ যদি আমি উল্টাই দিই, তাহলে এখান থেকে আসবে আমাদের কী ভাই যে 4/r/s, 4/r/s এটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এখন যদি বলে লাইম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, লাইম্যান সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, লাইম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে লাইম্যান সিরিজ বামার সিরিজ, অর্থাৎ n1 হচ্ছে কি ভাই 1, তাহলে সর্বনিম্ন কি বলছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা মিনিমাম, যেহেতু মিনিমাম বলছে সর্বনিম্ন বলছে, যে লাইম্যান সিরিজের সর্বোচ্চ বলছে, লাইম্যান সিরিজ এখানে সর্বোচ্চ, সর্বনিম্ন না সর্বোচ্চ আমি বলবো, কারণ সর্বনিম্ন তো দেখাই ফেললাম, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সর্বোচ্চ বললে কী হবে n2 এর মান কী হবে 1 প্লাস এর সাথে জাস্ট কী হয়ে যাবে 1 যুক্ত হয়ে যাবে, যেটা হচ্ছে 2। তাহলে রিডবার্গ ধ্রুবক সমীকরণ ইকুয়াল নিউ বার ইকুয়াল 1/λ ইকুয়াল কি জানি r/s ইন্টু হচ্ছে 1/n1 এর মান কত 1 এর উপর বর্গ মাইনাস n2 এর মান কত 2 এর উপর বর্গ। সো এখান থেকে আমাদের কত চলে আসতেছে যে ভাইয়া এখান থেকে আসতেছে 4, আর এখান থেকে আসবে আমাদের হচ্ছে কি ভাই 3/4 r/s আসবে ইতিমধ্যে। সো এখান থেকে আমরা বলতে পারবো যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ভাই ল্যামডার মান কী হবে 4/3 r/s। ওকে, সো এই যে এই দুইটা বিষয় তোমাদের জাস্ট জানা থাকলে আর কোনো প্যারা হবে না। সো একটু ভাইয়াকে বলো যে ভাই এখান থেকে আরও কোথাও কোনো কনসেপ্টে তোমাদের ল্যাগ আছে কিনা, এবং আজকের ক্লাসের সব কিছু প্রশ্ন তোমরা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারছো কি না। একটু ভাইকে জানাও যে আজকের এই প্রশ্নটুকু যতদূর প্রশ্ন পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছি, সো সবাই সব কিছু সুন্দর মতো বুঝতে পারছেন কিনা। একটু ভাইকে জানাও যে ভাইয়া সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু সবাই ক্লিয়ারলি ভাইয়াকে জানাও যে একটু এই তো ভাই আমাদের শেষ। সো সবাই একটু ভাইকে বলেন যে এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ভাই কনসেপ্ট ঠিকঠাক রাখতে হবে, কনসেপ্ট ঠিকঠাক থাকলে দেখতে পারবা যে সব কিছু ম্যাথ হচ্ছে, তুমি ভাই তোমার আনসার বা তোমার প্রসিডিউর যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে দেখতে পারবা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বুঝতে পারছেন আপনাদের হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ওইটার আনসার দেওয়া ওইটা আমি দেখেছি, বাট এটাতে রাইট ওয়ে কোনটা হবে সেটা তোমাকে জানতে হবে। বুঝতে পারছেন রাইট ওয়েতে তোমাকে ম্যাথ করতে হবে। একটু ভাইকে বলো তো যে ভাই এটা সবাই সুন্দর মতো ঠিকঠাকভাবে বুঝতে পারলেন কিনা, এবং আজকের ক্লাসের ওভারঅল কারো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একটু ভাইকে বলেন, বা কোনো টপিক বুঝতে অসুবিধা হলে সেটা ভাইকে বলেন। এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা, এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা।
এবং আজকের ক্লাস এখানেই। ওকে, কোনো প্রবলেম নাই। ওকে ভাইয়া, তাহলে ভালো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।